আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা ইতিমধ্যে আমাদের এইচএসসি মডেল টেস্টে অনেকগুলো পরীক্ষাতে অ্যাপিয়ার করেছো এবং এর মধ্যে কিন্তু বায়োলজি পরীক্ষার প্রশ্ন কেমন হয় সে সম্পর্কেও কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়েছো। তো আমাদের এই মডেল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে এইচএসসির কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন হয়। একদম ইজি লেভেল থেকে শুরু করে মডারেট এমনকি স্ট্যান্ডার্ড বা কঠিন প্রশ্ন করলেও তোমরা কিন্তু ইনশাল্লাহ যদি আমাদের মডেল টেস্টের কোয়েশ্চেনগুলো ইজিলি অ্যান্সার করতে পারো তাহলে মেইন এক্সাম হলেও কিন্তু খুবই সহজে সেই পরীক্ষার উত্তরগুলো দিয়ে আসতে পারবে। তো আমরা যেহেতু তোমাদের সুবিধার জন্য মডেল টেস্টগুলো ধাপে ধাপে নিচ্ছি। যেমন প্রথমে হচ্ছে গিয়ে কয়েকটা চ্যাপ্টার ভাগ করে, এরপরে হচ্ছে গিয়ে পুরো পেপার একসাথে। সো আশা করি তোমাদের এই পরীক্ষাগুলো ভালো মতো দেওয়ার মাধ্যমে পুরো এইচএসসির সিলেবাসের একটা মানে কি বলবো কমপ্লিট একটা প্রিপারেশন হবে। তো যেহেতু আমরা একটা উইক পার হয়েছে, আমাদের হচ্ছে আমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছি। তো বায়োলজিতে আমরা যে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার বিভিন্ন সেটের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন যেগুলো কিনা সলভ করলে আমাদের পুরো চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া হবে, সেই কোয়েশ্চেনগুলো সলভ নিয়ে আমাদের আজকে সলভ ক্লাস। আশা করি তোমরা পরীক্ষা দেওয়ার পরে যারা এই সলভ ক্লাসটা করে ফেলবা তাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো আমরা হচ্ছে আজকে আমাদের প্রথম যে হচ্ছে মডেল টেস্ট আছে সেটার বিভিন্ন সেটের সলভ নিয়ে কথা বলবো। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের প্রথম দিকে আমরা তোমাদের জন্য এমসিকিউ, এরপরে সিকিউর গ আর ঘ এবং সর্বশেষে কিছু স্ট্যান্ডার্ড ক আর খ প্যাটার্নের প্রশ্ন রেখেছি। তার মানে মনে রাখবা যে এই প্রশ্নগুলোর উত্তর তুমি যদি পারো বা বুঝতে পারো যে কিভাবে পরীক্ষায় উত্তর করতে হবে, তাহলে ইনশাল্লাহ মেইন পরীক্ষায় গিয়ে এই চ্যাপ্টারে এই প্যাটার্নের বাইরে আর তেমন কোনো প্রশ্ন হওয়ার কথা না। তো আজকে আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যার মধ্যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এবং চতুর্থ অধ্যায় অণুজীব। তাহলে আমি তোমাদের সাথে আছি, তোমাদের সঞ্চারী আপু। তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তাহলে শুরুতে আমি একটু তোমাদেরকে এই দুইটা চ্যাপ্টার সম্পর্কে একটু গ্রস আইডিয়া দিয়ে দিতে চাই। যেমন সবার প্রথমে আমাদের আছে হলো কোষ বিভাজন দ্বিতীয় অধ্যায়। এই চ্যাপ্টারটা তোমরা এমন কেউ নাই যে পড়ো নাই আমার ধারণা, কারণ এটা হচ্ছে আমাদের বোটানি বইয়ের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার্স। সেই কোষ বিভাজন তোমরা ক্লাস 8, 9, 10, ইন্টার এমনকি এখন এইচএসসির জন্য পড়তেছো এবং অ্যাডমিশনে গিয়ে পড়বা। ইনশাল্লাহ যদি মেডিকেলে পড়ো মেডিকেলেও হিস্টোলজিতে পড়বা, ঠিক আছে? তাহলে কোষ বিভাজনে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্টলি আসে যতগুলো প্রক্রিয়া আছে। মাইটোসিসের যে 5টা ধাপ, ছবি সহ, হয়তো তোমাদের উদ্দীপক একটা ছবি দিয়ে দিবে, সেই ছবির ধাপটা অথবা আগের পরের ধাপটা তোমাকে বর্ণনা করতে বলবে। এরপরে আমাদের যে মায়োসিস আছে, মায়োসিসের পুরো প্রক্রিয়াটা আমাদের লাগে না, আমাদের লাগে হচ্ছে মায়োসিস 1-এর প্রোফেজ 1। এই প্রোফেজ 1 থেকে স্পেশালি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কোনটা? প্যাকাইটিন। কারণ প্যাকাইটিনের ভিতরে কি আছে? ক্রসিং ওভার। এবং তোমাদের বইতে কিন্তু আবার আলাদা করে এই ক্রসিং ওভারটা ব্যাখ্যা করেছে। তাহলে এটার উপরে 3টা স্টার, প্রোফেজ 1 পুরোটাই পড়তে হবে, কিন্তু প্যাকাইটিনটা একটু ভালো করে পড়বা। এরপরে হচ্ছে আমাদের কোষ চক্র। কোষ চক্রের মধ্যে আমাদের আছে ইন্টারফেজ। এই ইন্টারফেজের যে 3টা ধাপ আছে G1, S এবং G2, এই 3টা ধাপ খুব ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? একটা চক্রের ছবি আছে, সেই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবা। এরপরে যতগুলো গুরুত্ব আছে, মাইটোসিস, মায়োসিস, ইন্টারফেস, কোষচক্র, সব গুরুত্বগুলো ভালো করে পড়তে হবে। লাস্ট অফ অল হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো পার্থক্য আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য। মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমাদের কিছু এমসিকিউর কনফিউজিং মানে কথাবার্তা আছে। যেমন আমরা যদি মাইটোসিসের ক্ষেত্রে আসি, তাহলে সবার প্রথমে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ, এটা কি আমাদের মাইটোসিসের একদম শুরুতে বিলুপ্ত হতে শুরু করে। তাহলে আমরা দেখেছিলাম একটা টার্ম ছিল বিলুপ্ত হতে শুরু করে, একটা হচ্ছে সম্পূর্ণরূপে বিলুপ্ত
হয়ে যায়, আরেকটা হচ্ছে বিলুপ্ত থাকে। তাহলে এই যে কিছু টার্ম আছে, এই টার্মিনোলজিগুলো কিন্তু এমসিকিউতে ভুল হয়ে যায়। তাহলে যদি বলা হয় যে বিলুপ্ত হতে শুরু করে, এটা হবে তোমার মাইটোসিসের প্রোফেজ দশায়। সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় যদি বলা হয়, এটা হবে প্রোমেটাফেজ দশায়। আর যদি বলা হয় বিলুপ্ত থাকে, তাহলে এটা হবে আমাদের মেটাফেজ দশায়। ঠিক আছে, মেটাফেজ দশায়। এরপরে যদি বলা হয় যে ক্রোমোজোম খাটো ও মোটা হয় বা খাটো ও মোটা হতে শুরু করে, এটা হচ্ছে একটা টার্ম। আরেকটা হচ্ছে সর্বোচ্চ খাটো ও মোটা হয়। তাহলে যদি শুধু খাটো মোটা বলে বা খাটো মোটা হতে শুরু করে বলে, তাহলে সেটা হবে প্রোফেজ। আর যদি বলা হয় সর্বোচ্চ খাটো মোটা হয়, তাহলে সেটা হবে কোথায়? মেটাফেজ। মোটাফেজ, মেটাফেজ। ঠিক আছে, এরপরে যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে ক্রোমোজোমের বিভাজন ঘটে কোথায়, বা ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভাজিত হয় কোন দশায়? ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভাজিত হয়, দুটি ক্রোমাটিডে বিভাজিত হয়, সেটা হবে হচ্ছে প্রোফেজ। তাহলে ক্রোমোজোমের বিভাজন কোথায় হচ্ছে? প্রোফেজে হচ্ছে। আর যদি বলা হয় অপত্য ক্রোমোজোমে বিভাজিত হয়, ক্রোমাটিডগুলো অপত্য, অপত্য মানে হচ্ছে ডটার ক্রোমোজোম যখন দুই মেরুতে চলে যাবে, তখন সেটা হবে অ্যানাফেজ। সেটা কি হবে? অ্যানাফেজ। আর যদি ক্রোমোজোমে বিভাজন না বলে সেন্ট্রোমিয়ারের বিভাজন বলা হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন, তাহলে সেটা হবে কোথায় বলো তো? সেটা হবে হচ্ছে মেটাফেজে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়? মেটাফেজে হয়। আরেকটা কনফিউজিং হয়, যেটা লাস্ট কনফিউশন, সেটা হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তু। যদি বলা হয় স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, আরেকটা হচ্ছে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। একটা হচ্ছে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, আরেকটা হলো স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। তাহলে সূচনা ঘটে বললে আমরা তখন অ্যান্সার করব কি বলতো? সেটা হবে তোমার প্রোফেজে। আর যদি বলা হয় কোন দশায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, তখন সেটা হবে কিন্তু আমাদের প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। ওকে, তাহলে দেখো এই যে কিছু কনফিউজিং ওয়ার্ড আছে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এমসিকিউর সময় আমাদের মধ্যে একটা বিরাট বড় কনফিউশন তৈরি করে। আমরা যদি পড়ার সময় একটু ক্লিয়ার করে নেই যে কোন জিনিসটা কোথায় কখন কিভাবে হচ্ছে। আবার জল বিয়োজন হয় প্রোফেজে, জল যোজন হয় টেলোফেজে। তারপরে তোমার নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায় প্রোফেজে, পুনরাবির্ভাব ঘটে টেলোফেজে। এরকম করে কম্পেয়ার করে করে আমাদেরকে পড়তে হবে। আবার যেমন ধরো প্রতিটা ধাপের কিছু কিওয়ার্ড আছে, যেমন আমরা প্রোফেজকে মনে রাখি কি দিয়ে? তোমার জল বিয়োজন খাটো মোটা দিয়ে। প্রোমেটাফেজকে মনে রাখি আমরা স্পিন্ডল তন্তু আর ক্রোমোজোমীয় নৃত্য দিয়ে। মেটাফেজকে আমরা মনে রাখি মোটাফেজ মেটাফেজ, তার মানে সর্বোচ্চ খাটো মোটা, মেটাকাইনেসিস, সুপার কয়েলিং। অ্যানাফেজকে আমরা মনে রাখি মেরুমুখী চলন দিয়ে এবং ভিএলজিআই দিয়ে। টেলোফেজকে মনে রাখি আমরা জল যোজন এবং সব কিছুর পুনরাবির্ভাব দিয়ে। তাহলে এই যে দুই একটা করে কি পয়েন্ট, এই কি পয়েন্টগুলো মনে রাখলে দেখবা আমাদের পুরো ধাপগুলো মনে রাখাটা খুব বেশি সহজ হবে। সেম গোজ ফর প্রোফেজ 1 ইন কেস অফ মায়োসিস 1। আমাদের প্রোফেজ 1-এর যেই 5টা দশা আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এরকম ছোট ছোট কিওয়ার্ড দিয়ে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। এরপরে তাহলে আসো আমাদের নেক্সট যেই চ্যাপ্টার, সেটা হচ্ছে অণুজীব, 4র্থ অধ্যায়। এখন বর্তমান সময় অণুজীব খুবই ট্রেন্ডি, কারণ প্রতি বছর তোমাদের ডেঙ্গু আক্রমণ করে, যেটা একটা ভাইরাস। আর প্রতি বছর আমরা শুনি যে করোনার মতো কিছু একটা আসতে যাচ্ছে, সেটাও একটা ভাইরাস, তাই না? তাহলে এই যে দেখো, ভাইরাস থেকে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইরাসকে জড় ও জীবের মধ্যবর্তী সেতুবন্ধন কেন বলা হয়? জড় ও জীবের মধ্যবর্তী সেতুবন্ধন কেন বলা হয়? এই ব্যাখ্যাটা প্রায় সময় 2 বা 4-এর জন্য দিয়ে দেওয়া হয়। এরপরে হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। তাহলে সংখ্যা বৃদ্ধির মধ্যে আছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র
এটা ছবি সহ লাগে। আর হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব বলে এখানে কিন্তু উপকারিতা আসবে, অপকারিতা আসবে এবং অপকারিতার মধ্যে রোগ ব্যারাম আসবে, ঠিক আছে। আর অসুখ বিসুখের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডেঙ্গু, হেপাটাইটিসও আসে, পেপেরিং স্পটও আসে যদি প্রশ্ন খারাপ করে, বাট আসবেই মাস্ট হচ্ছে ডেঙ্গু। এরপরে চলে আসো ব্যাকটেরিয়ার কাছে। ব্যাকটেরিয়া থেকেও সিকিউতে আসার মতো টপিক হচ্ছে কম, হাতে গোনা কয়েকটা। সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে কি ব্যাকটেরিয়ার হলো গঠন। তাহলে ব্যাকটেরিয়ার গঠনটা কিন্তু আমাদের ছবি সহ পড়া লাগে। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির মধ্যে যে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন আছে, অনেকটা অ্যামাইটোসিসের মতো, এই দ্বিবিভাজনটা আমরা ছবি সহ প্র্যাকটিস করব। আর হলো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, এর মধ্যেও কিন্তু উপকারিতা অপকারিতা দুইটাই আসবে। যদি তোমাকে যে কোনো একটা টপিকের কথা বলা হয় যে এই চ্যাপ্টার থেকে তুমি যে কোনো একটা টপিক পড়তে চাও, কোনটা পড়বা? সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া সব কিছু লাগে, সব বলতে এখানে যতগুলো চক্র আছে সবগুলো চক্রের পার্থক্য খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। যেমন তোমার যৌন অযৌন চক্রের পার্থক্য, গ্যামিটোগনি স্পোরোগনির পার্থক্য, ঠিক আছে। এরপরে তোমার হেপাটিকার ইরাইথ্রোসাইটিক সাইজোগনির পার্থক্য, এগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপরে ম্যালেরিয়া রোগের লক্ষণ, ম্যালেরিয়া রোগের কারণ, প্রতিকার, এই প্রত্যেকটা জিনিস আমাদের সিকিউর জন্য সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই চ্যাপ্টারে দেখবা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গুরুত্বের ভিতরে অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে। কোন বৈজ্ঞানিক নামগুলো পড়বা? যে ডিজিজগুলো কমন, যেমন টিবি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এরপরে তোমার টাইফয়েড, সালমোনেলা টাইফোসা, এরপরে ডিপথেরিয়া, কোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ক্লস্ট্রিডিয়াম টেটানি, আমাশয় ব্যাসিলারি ডিসেন্টারি। তাহলে এই যে তোমার কমন যে ডিজিজগুলো আমরা জানি আমাদের প্রায় সময় হয়, এই রোগগুলোর সায়েন্টিফিক নেম আমাদেরকে খুব ভালো করে জেনে রাখতে হবে। আর বৈজ্ঞানিক নাম নিয়ে এত ভয় পাবা না, তোমাদের জ্ঞানমূলকে বৈজ্ঞানিক নাম খুবই কম আসে, এমসিকিউ তো আসলে তোমার তো অপশানে দেওয়াই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নে দেওয়া আছে মায়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে টেট্রার সৃষ্টি হয়। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের যদি মায়োসিস কোষ বিভাজন আসে, এর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সেই প্রোফেজ 1। তাহলে প্রোফেজ 1-এর হচ্ছে গিয়ে যেই 5টা দশা আছে সেখান থেকে কিন্তু ঘুরে ফিরে সিকিউ এবং এমসিকিউ আসে। তাহলে দেখো আমরা প্রতিটা যতগুলো দশার নাম আমাদের অপশানে দেওয়া আছে প্রতিটার কি পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করব। যেমন সবার প্রথমে বলা হয়েছে লেপটোটিনের কথা। তাহলে শুরুতে যেহেতু লেপটোটিন হয়, এখানে কি হবে? ক্রোমোজোমের মধ্যে জল বিয়োজন হবে, ঠিক আছে। এরপরে ক্রোমোজোমের ভিতরে কিছু গুটিকার দানা বা ক্রোমোমিয়ার দেখা যাবে। প্রাণীকোষের ক্ষেত্রে কি দেখা যায়? প্রাণীকোষের ক্ষেত্রে এই পুরো যে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, এই যে তোমার ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এগুলো কোষ ঝিল্লির কাছাকাছি বিন্যস্ত হয়ে যায় এবং ওদের পাপড়িগুলো দেখতে কিসের মতো হয়? ফুলের তোড়া বা ফুলের বুকের মতো হয়। এটা কিসের মধ্যে পাওয়া যাবে? প্রাণীকোষের ক্ষেত্রে পাওয়া যাবে। তাহলে ফুলের তোড়া বা বুকে দেখা যায়। এগুলো হচ্ছে লেপটোটিনের কি পয়েন্ট, ওকে। এরপরে আমাদের কি আছে দেখো তো, জাইগোটিন। এখানে কি হবে? হোমোলোগাস ক্রোমোজোম, তার মানে বাবার কাছ থেকে পাওয়া একটা ক্রোমোজোম এবং মায়ের কাছ থেকে পাওয়া একটা ক্রোমোজোম, এই হোমোলোগাস এক জোড়া ক্রোমোজোম কি বাঁধবে? জোড়া বাঁধবে। এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হচ্ছে সিন্যাপসিস। আর জোড়া বাঁধা এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট এই জাতীয় শব্দগুলো পেলেই বুঝে যাবা কাকে ইন্ডিকেট করছে? জাইগোটিনকে। এরপরে চলে আসো ডিপ্লোটিন। আমাদের এই যে তোমার জোড়া বাঁধা ক্রোমোজোমের ভিতরে যখন ক্রসিং ওভার হয় তখন ওদের মধ্যে বিকর্ষণ শুরু হয় এখানে, ঠিক আছে। বিকর্ষণের কারণে আমাদের ক্রোমোজোমগুলো মেরুর দিকে বা প্রান্তের দিকে চলে যায়, যেটাকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। তোমরা তো হচ্ছে নাক বরাবর চলেন না পাবলিক, ঠিক আছে। সারা জীবন পড়ে আসছো প্রান্তীয়করণ, পরীক্ষার হলে দিয়ে দিল টার্মিনালাইজেশন। আল্লাহ আপু প্রশ্ন এত কঠিন, বাট অ্যাকচুয়ালি ইংলিশ টার্মিনোলজিগুলো কিন্তু বইতে দেওয়া থাকে। এই প্রান্তীয়করণের কারণে ওদের মধ্যে কিছু লুপিং সৃষ্টি হয়। যদি আমাদের একটা কায়াজমা থাকে তাহলে লুপের অ্যামাউন্ট হয় 180 ডিগ্রি, আর যদি 2টা কায়াজমা থাকে তাহলে লুপিংয়ে কোণের অ্যামাউন্ট হবে 90 ডিগ্রি, ওকে। তাহলে বুঝতে পারছো আমাদের এখানে উত্তর কি হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে গিয়ে তোমার প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিনে কি হচ্ছে খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের যে 2টা ক্রোমোজোম আছে, ধরলাম এটা হচ্ছে মায়ের কাছ থেকে পাওয়া ক্রোমোজোম, এটা ধরো মায়ের কাছ থেকে পাওয়া ক্রোমোজোম, এটা ধরো বাবার কাছ থেকে পাওয়া ক্রোমোজোম।
ঠিক আছে। এখন কি হবে, আমাদের প্যাকাইটিন দশার শুরুতেই এই প্রতিটা মেরুর একটা ক্রোমোজোম 2টা করে ক্রোমাটিডে বিভাজিত হবে, একটি ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিডে বিভাজিত হবে। তাহলে হিসাবটা হচ্ছে, আমার যদি একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড হয়, ব্যাপারটা বুঝো কিন্তু, হ্যাঁ, একটা ক্রোমোজোম থেকে যদি 2টা ক্রোমাটিড হয় এবং আমাদের এই একটা বাইভ্যালেন্টে যদি 2টা ক্রোমোজোম থাকে, একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড, একটা বাইভ্যালেন্টে হচ্ছে 2টা ক্রোমোজোম। তাহলে চিন্তা করে বলো তো, একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড থাকবে? তাহলে একটা বাইভ্যালেন্টে থাকবে 4টা ক্রোমাটিড। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা ম্যাথ। একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড, অনেকে বলে যে আপু একটা ক্রোমোজোমে তো 1 2 3 4 4টা ক্রোমাটিড আছে। যে বলবা যে একটা ক্রোমোজোমে 4টা ক্রোমাটিড, তাকে তার বাসার যত তলায় থাকে তত তলা থেকে টুপ করে নিচে ফালাই দিব। এখন বলতে পারো যে আপু আমি তো নিচতলায় থাকি, তাহলে তোমার 4 তলায় উঠাবো, তারপর টুপ করে ফালাই দিব। একটা ক্রোমোজোমের এই 2টা যে আমাদের ক্রোমাটিড আছে, এগুলো কি অ্যানাফেজের সময় 2টা পোলে চলে যায় না? তাহলে 4টা হলে তো 4টা 4 দিকে চলে যাওয়ার কথা, 2টা 2 মেরুতে যাবে। এই জন্য বলা হয়েছে একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড, আবার একটা বাইভ্যালেন্টে বাবার একটা মার একটা, টোটাল 2টা ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে আমার একটা বাইভ্যালেন্টে টোটাল আমরা কয়টা ক্রোমাটিড পাচ্ছি? 4টি ক্রোমাটিড পাচ্ছি। এই 4টা ক্রোমাটিড পাওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে টেট্রাড। এটাকে বলা হচ্ছে টেট্রাড। এখন এই টেট্রাডগুলোর মধ্যে আকর্ষণের ফলে ওদের মধ্যে একটা এক্স আকৃতির গঠন সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে এই বরাবর এই দুটা কাছাকাছি আসার কারণে এদের মধ্যে একটা এক্স আকৃতির গঠন সৃষ্টি হয়। এই এক্স আকৃতির গঠনটাকে আমরা বলি কায়াজমা। তাহলে আমাদের হচ্ছে কি প্যাকেটিনে কি হলো? প্যাকেটিনের সবার প্রথমে সৃষ্টি হলো টেট্রাড, এবং টেট্রাড বরাবর একটা এক্স আকৃতির গঠন তৈরি হলো, যাকে বলা হলো কায়াজমা। এই কায়াজমা বরাবর একটা সময় টুস করে কি হবে বলো তো? এই টুস করে এই জায়গাটা ভেঙে গেল এবং টুস করে এই জায়গাটা ভেঙে গেল, এবং এখানে ওর অংশটা ওর কাছে চলে আসলো, ওর যে অংশটা আছে সেটা কার কাছে? ওর কাছে চলে আসলো। ওকে, আর এই যে ওর যে অংশটা আছে এটা চলে আসলো ওর কাছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কাদের মধ্যে অংশের বিনিময় হলো বলো তো? কাদের মধ্যে অংশের বিনিময় হলো? আমার এখানে অংশের বিনিময় যেটা, এটার মধ্যে শর্ত হচ্ছে 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার, পাশাপাশি 2টা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার। তাহলে আমাদের এই যে কায়াজমা, এটা কাদের মধ্যে হবে? 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হবে। 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হবে। কোন বরাবর হবে? কায়াজমা বরাবর হবে। কি দিয়ে ভেঙে যাবে? এন্ডোনিউক্লিয়াস দিয়ে ভেঙে যাবে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার। তাহলে উত্তর কি হচ্ছে? প্যাকাইটিন। ওকে, তাহলে দেখো আমরা এই যে তোমার কিওয়ার্ড দিয়ে মনে রাখতেছি ছোট ছোট করে, যে কোন কোন প্রক্রিয়া কি কি হচ্ছে, এইভাবে করে দেখো আমাদের সিকিউ তো পড়া হয়ে যাবে, এমসিকিউ তো পড়া হয়ে যাবে। এবং তোমরা সবসময় খেয়াল রাখবা, এমসিকিউ সলভ করার সময় শুধুমাত্র সঠিক উত্তর না, অন্য অপশনগুলো কোন প্রশ্নের অ্যাগেনস্টে সেটাও আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে প্যাকাইটিন মানে আমরা কি পয়েন্ট মনে রাখতেছি? শুরুতেই প্রতিটা বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো 2টি করে ক্রোমাটিডে বিভাজিত হয়। তাহলে আমরা একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড পাচ্ছি? 4টাকে বলা হচ্ছে কি? টেট্রাড। এই টেট্রাড বরাবর কায়াজমা সৃষ্টি হবে। তাহলে কোথায় কায়াজমা হবে? 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। অংশের বিনিময়কে বলবো আমরা ক্রসিং ওভার বা ক্রস ওভার। তাহলে যেখানেই তুমি টেট্রাড, এরপরে কায়াজমা, ক্রসিং ওভার এই টাইপের ওয়ার্ডগুলো পাবা, বুঝবা সেটাই কোন দশা হবে? প্যাকাইটিন। ওকে, এই প্যাকাইটিন যে কতবার পরীক্ষায় আসছে বলার বাহিরে, শুধুমাত্র বোর্ড পরীক্ষা না, অ্যাডমিশনে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামেও এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। এরপরে দেখো মাইটোসিসের কোন পর্যায়ে জল বিয়োজন ঘটে? তাহলে জল বিয়োজন এই কিওয়ার্ডটা শুরুর দিকে হচ্ছে, তাহলে আমরা একটা অ্যান্সার কি পেয়ে যাব বলো তো? প্রোফেজ দশায়। তাহলে প্রোফেজ দশায় কি হয়? জল বিয়োজনের কারণে আমাদের যে ক্রোমোজোম সেগুলো হচ্ছে খাটো মোটা হয়। মেটাফেজ মানে হচ্ছে মোটা ফেজ। এখানে কি হয়? আমাদের যে ক্রোমোজোম আছে সেগুলো হচ্ছে সর্বোচ্চ খাটো এবং মোটা হয়। এই সর্বোচ্চ খাটো মোটা হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সুপার কয়েলিং বা কনডেনসেশন। ডিএনএর সুপার কয়েলিংয়ের মাধ্যমে ক্রোমোজোমের কনডেনসেশন হয়। ঠিক আছে, এবং
এই দশায় ক্রোমোজোমগুলো সবাই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, যাকে বলা হয় মেটাকাইনেসিস। এবার আসো তাহলে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে? আমরা VLJI এই আকৃতিগুলো দেখতে পাই। ক্রোমাটিডগুলো কিসে? অপত্য ক্রোমোজোমে পরিণত হবে এবং ওদের কি হবে? মেরুমুখী চলন হবে। এই ক্রোমোজোমগুলো কার দিকে যাত্রা শুরু করবে? মেরুর দিকে যাত্রা শুরু করবে। তাহলে এই মেরুমুখী চলনের ক্ষেত্রে আমাদের সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহুগুলো অনুগামী হয়। আর টেলোফেজ ইজ জাস্ট দ্য অপোজিট অফ প্রোফেজ। তাহলে প্রোফেজে যদি জল বিয়োজন হয়, টেলোফেজে হবে জল যোজন। নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভ্যালপ, এই সব কিছুরই কী হবে? পুনরাবির্ভাব হবে। আচ্ছা, তাহলে মাইটোসিস বিভাজন ঘটে কোথায়? যেখানে আমার সেল ডিভিশন প্রয়োজন, অথবা যে কোনো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সব কোষেই হতে পারে। তাহলে মূলের বর্ধিষ্ণু অঞ্চলে এটা অবভিয়াসলি হবে জনন মাতৃকোষে। আচ্ছা দেখো, জনন মাতৃকোষে যদি মাইটোসিস বিভাজনটা দেখা যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশন, সেখান থেকে আমরা টেট্রাপ্লয়েড, অক্টাপ্লয়েড এরকম কিছু পেয়ে যেতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম, দেখো ধরো আমাদের বাবার কাছ থেকে আমরা পেলাম একটা জনন মাতৃকোষ, মায়ের কাছ থেকে আমরা পেলাম হচ্ছে আরেকটা জনন মাতৃকোষ। এখন এই দুটা মিলে যদি নিষেক হয় বা মাইটোসিসের ফলে জনন কোষ তৈরি হয়, তাহলে আমার জাইগোটটা হয়ে যাবে টেট্রাপ্লয়েড। এখন ধরো এই টেট্রাপ্লয়েড, ওর আরেকজন মেয়েটা হলো টেট্রাপ্লয়েড, তাহলে ওদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে অক্টাপ্লয়েড। অক্টাপ্লয়েড, তার যে স্পাউস সেও হচ্ছে অক্টাপ্লয়েড, তাহলে ওদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে 16 প্লয়েড। তাহলে জেনারেশন টু জেনারেশন আমরা কি পাবো? ইনক্রেডিবল হাল্ক পেয়ে যাবো, তাই না? এই জন্য কি হয়, যেগুলো কিনা জনন মাতৃকোষ, ওদের নিষেকের আগেই, যারা উচ্চ শ্রেণীর জীব, নিষেকের আগেই ওদের কি হয়? মায়োসিস হয়। নিষেকের আগেই জনন মাতৃকোষে কি হয়? মায়োসিস হয়। এইবার এই দুইটা জনন কোষ মিলে আমরা আবার ডিপ্লয়েড জীবগুলোকে ফেরত পাচ্ছি। তাহলে যারা কিনা উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে আমাদের এই মায়োসিসটা হয় কোথায়? জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে এবং নিষেকের আগে। ওকে। আর তাহলে নিম্ন শ্রেণীর জীব যদি বলা হয়, তাহলে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু পুরোপুরি কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে। তাহলে সেটা কোথায় হবে তখন? জাইগোট কোষে। মায়োসিস হবে কোথায়? জাইগোটে, নিষেকের পরে। কারণ ওদের জাইগোটটা যখন, জাইগোট সবার ক্ষেত্রে, গরু, ছাগল, হাঁস, মুরগি, তুমি, আমি, সবার জাইগোট কিন্তু ডিপ্লয়েড। সো ওদের এই হ্যাপ্লয়েড প্রাণীর রূপ আবার ফিরিয়ে আনার জন্য ওদের এই মায়োসিসটা হয় নিষেকের পরে। তাহলে আমরা যদি ফ্লোচার্টটা এইভাবে করে মনে রাখতে চাই, তাহলে যে কোনো জননাঙ্গ, সে জননাঙ্গের গঠন হয় কিভাবে? জননাঙ্গের যদি গঠন বলে, শুক্রাশয়ের ডিম্বাশয়ের গঠন বলে, সেটা হবে মাইটোসিস। সে জননাঙ্গ থেকে কি হলো? জনন মাতৃকোষ তৈরি হলো। জনন মাতৃকোষ তৈরি হলো। এই জনন মাতৃকোষও তৈরি হয় মাইটোসিস প্রক্রিয়ায়। সেই জনন মাতৃকোষ এবার বিভাজন হলো। তাহলে জনন মাতৃকোষে বিভাজন হবে তাহলে কোন প্রক্রিয়ায়? মায়োসিস প্রক্রিয়ায়। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করে কি পেলাম? জনন কোষ পেয়ে গেলাম, যেহেতু এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবার জনন কোষটা যদি আবার বিভাজন করে, অনেকগুলো জনন কোষ বা গ্যামেট তৈরি করে, সেটা আবার হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে পরীক্ষা যদি বলা হয় জনন মাতৃকোষ গঠন বা জননাঙ্গ গঠন, মাইটোসিস। জনন মাতৃকোষের বিভাজন, মিওসিস। জনন কোষ সৃষ্টি সেটাও হবে মায়োসিস। জনন কোষের বিভাজন, সেটা কিন্তু হবে মাইটোসিস। কারণ জনন কোষের বিভাজন যদি মায়োসিস প্রক্রিয়ায় হয়, তাহলে কিন্তু কোষগুলো হাফ প্লয়েড হয়ে যাবে। হাফ প্লয়েড কখনোই পসিবল না। তাহলে এখানে বলা হয়েছে মাইটোসিস কোথায় ঘটে? তাহলে বেসিক্যালি এটা কি হবে বলো তো? 1 আর 3। আচ্ছা, এরপরে দেখো ইন্টারফেজের কোন পর্যায়ে এমপিএফ তৈরি হয়? হোয়াট ইজ এমপিএফ? এমপিএফ স্ট্যান্ডস ফর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে আমাদের এই যে ইন্টারফেজ, এই ইন্টারফেজের হচ্ছে 3টা পর্যায় আছে। একটা হলো G1, S, G2। G1 ইজ অল অ্যাবাউট সিদ্ধান্ত গ্রহণ, যাব কি যাব না, ঠিক আছে, আমি কি বিভাজিত হব কি বিভাজিত হব না, এই সবগুলো কোষ এই ডিসিশনটা নিয়ে ফেলে G1-এ। S ফর সিনথেসিস, S ফর রেপ্লিকেশন। তাহলে আমাদের ডিএনএর যে রেপ্লিকেশন হচ্ছে, এটা S দশায় হবে। আর G2-তে কি হবে? আমাদের মাইটোসিসের যত প্রস্তুতি,
তাহলে মাইটোসিসের প্রস্তুতির জন্য আমাদের মেইন ফোকাস করতে হবে স্পিন্ডল যন্ত্র তৈরিতে, কারণ মাইটোসিসে আমাদের নতুন যে জিনিসটা কোষে আসে সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এখন আমরা সবাই জানি যে স্পিন্ডল যন্ত্র হচ্ছে বানায় সেন্ট্রিওল কিন্তু নাড়ায় মাইক্রোটিউবিউল। তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য আমার কি লাগবে? একটা মাইক্রোটিউবিউল লাগবে। উদ্ভিদ কোষে তো আছে মাইক্রোটিউবিউলি, তাই না? ওদের তো আর সেন্ট্রিওল নাই আবৃতবীজী উদ্ভিদের। আর প্রাণী কোষে সেন্ট্রিওলটা আমাদের স্পিন্ডল যন্ত্র বানায়, মাইক্রোটিউবিউল সেটাকে বিচলন বা নাড়ায়। ওকে, তাহলে এই যে আমাদের G2 দশাতে কি হবে? এই সব প্রস্তুতি গ্রহণ হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি কাঁচামাল তৈরি হবে, এবং এই দশার পরে যেহেতু এম শুরু, G2 এর পরে যেহেতু আমাদের এম দশা শুরু, সো এম দশায় কোষটাকে লাফ দিয়ে আনার জন্য প্রথমে তো কোষটা G1 এ আসলো, এস আসলো, G2 তে আসলো, সেখান থেকে লাফ দিয়ে এম এ আসার জন্য আমার কোষগুলোর একটা ম্যাচুরেশন দরকার। কি দরকার? ম্যাচুরেশন দরকার। তাহলে এই ম্যাচুরেশনের জন্য আমাদের যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আছে এটা তৈরি হয় কোন দশায়? তাহলে G2। ঠিক আছে, G2। তাহলে G1 এ আমাদের সিদ্ধান্ত গ্রহণ, এস দশায় রেপ্লিকেশন, আর যেগুলো হচ্ছে গিয়ে তোমার কখনোই বিভাজিত হয় না, যে কোষগুলো কখনোই বিভাজিত হয় না তার এক সপ্তাহ কিংবা আজীবন এই G0 দশায় আটকে পড়ে যায়। যেমন আমাদের নিউরনের কোষ, পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, এরা তো আর বিভাজিত হবে না, এই জন্য ওরা সেল সাইকেলে এই G0 দশায় আটকে পড়ে যায়। ঠিক আছে, ওকে। অ্যানাফেজ দশায় ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? তাহলে আমরা অ্যানাফেজ দশায় কি কি পাচ্ছি? একদম সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকলে ভি, স্লাইটলি এক পাশে চলে গেলে হচ্ছে গিয়ে তোমার এল, আরও এক পাশে চলে গেলে হচ্ছে গিয়ে জে, একটা মাত্র বাহু বিশিষ্ট হলে সেটা হচ্ছে আই। তাহলে যদি এরকম ভির মতো দেখতে হয় এটাকে বলা হয়ে থাকে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। মেটা মানে হচ্ছে মাঝখানে, হ্যাঁ, তাহলে মধ্যকেন্দ্রিক বা হলো মেটাসেন্ট্রিক। মধ্য থেকে একটু সরে গেছে তাহলে এটাকে বলা হয়ে থাকে সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিক। এরপরে হচ্ছে আবার প্রান্তের কাছাকাছি চলে গেছে তাহলে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, পুরো প্রান্তে না, প্রান্তের কাছাকাছি, তাহলে উপপ্রান্ত কেন্দ্রিক। আর একেবারেই যদি প্রান্তের কাছাকাছি চলে যায় তাহলে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক। তাহলে এই যে এই সবগুলো তৈরি হচ্ছে কোথায়? অ্যানাফেজ দশায়। যখন আমাদের ক্রোমাটিডগুলো অপত্য ক্রোমোজোম মানে ডটার ক্রোমোজোমে রূপান্তরিত হয়ে মেরুর দিকে দৌড় দিবে, তখনই আমরা ক্রোমোজোমগুলো এরকম বিভিন্ন রকমের সাইজ এন্ড শেপ দেখতে পাই। তাহলে আমরা ভি আকৃতি বলতে অ্যাকচুয়ালি কোনটাকে ইন্ডিকেট করব? মেটাসেন্ট্রিক। তাহলে সাবমেটাসেন্ট্রিক কি হবে? এল, অ্যাক্রোসেন্ট্রিক জে, টেলোসেন্ট্রিক আই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় আইদার সাইজ, শেপ অথবা কোন দশায় ভিএল জে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু দিয়ে দিবে। এখন হবে আল্লাহ এত ইজি প্রশ্ন পরীক্ষায় আসবে, এটা আবার কে না পারে? দেখবে পরীক্ষা হলে তখন মাথা ঘুরতেছে যে আচ্ছা মেটাসেন্ট্রিক কি তোমার ভি ছিল, এল ছিল নাকি জে ছিল? ঠিক আছে, আচ্ছা। এবার দেখো তো এই ছবিটা কিসের? আমরা একটু আগে যেই দশা নিয়ে কথা বললাম এই ছবিটা কিন্তু সেই দশারই, অ্যানাফেজ। তাহলে দেখো আমরা ছবি দেখে বুঝতে পারছি যে আমাদের যদি হচ্ছে আমরা একটা তোমার হলো কোষ ঝিল্লি ড্র করলাম, এটা যেহেতু একটা উদ্ভিদ কোষ ইন্ডিকেট করছে, সো আমি একটা কি করলাম? কোষ প্রাচীর ড্র করলাম। ঠিক আছে, এবারে দেখো আমাদের এখানে একটা কি তৈরি হয়েছে? দুমেরুযুক্ত মাকো বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে। তাহলে মাকো বা স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রে আমরা সেন্ট্রালে একটা মেরু দিলাম, এই যে আমাদের মাকো বা স্পিন্ডল যন্ত্রের যে বাহুগুলো আছে সে বাহুগুলো দিয়ে দিলাম। এবারে খেয়াল করো এক্ষেত্রে কি দেখানো হয়েছে? আমাদের যে তোমার হচ্ছে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা সামনে, বাহুগুলো পেছনে, সেন্ট্রোমিয়ারটা সামনে, বাহুগুলো পেছনে, সেন্ট্রোমিয়ার সামনে, বাহুগুলো পেছনে। তাহলে এই যে মেরুমুখী চলন করবে, এই মেরুমুখী চলনের ক্ষেত্রে আমাদের সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো অনুগামী। এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা অপত্য ক্রোমোজোম, এবং এখানে আমাদের কি আকৃতি তৈরি হবে? ভিএল জে আই। এই অপত্য ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন, অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনের কারণে কি হচ্ছে? ভিএল জে আই দেখা যাচ্ছে। তাহলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, এটা কমপ্লিটলি ট্রু। মেরুমুখী চলন হবে, এটাও ট্রু। মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস জিনিসটা কেমন দেখো? মেটাকাইনেসিস মানে হচ্ছে এই যে যদি এটা আমাদের পুরো একটা স্পিন্ডল যন্ত্র হয়, এটা যদি পুরোটা একটা স্পিন্ডল যন্ত্র হয় তাহলে ধরো আমাদের সবগুলো ক্রোমোজোম একদম এই বিষুবীয় অঞ্চল বরাবর, ইকুয়েটর বরাবর বিন্যস্ত হয়ে গেছে, একদম মিডল।
কোনো রকম ফের নাই, একদম মিডলে হচ্ছে কি হয়ে গেল, বিন্যস্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই পুরো যে কোষটা আছে, পুরো কোষের মাঝখানে আমরা যে স্পিন্ডল অ্যাপারেটাস পেয়ে গেলাম, এটা হচ্ছে কি হলো, ক্রোমোজোমগুলো পুরো মাঝ বরাবর বিন্যস্ত হয়ে গেল। তাহলে এই যে বিষুবীয় অঞ্চল বরাবর সবগুলো ক্রোমোজোম বিন্যস্ত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাফেজ। তাহলে মেটাফেজে আমরা কি পাই, ক্রোমোজোমগুলোকে সর্বোচ্চ খাটামোটা পাই এবং এখানে আমরা মেটাকাইনেসিস পাই। ঠিক আছে, তাহলে মেটাকাইনেসিস কোথায় হবে, মেটাফেজে হবে। তাহলে এটা কিন্তু রং। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 1 and 2। ওকে, এখানে 1 আর 2 হবে উত্তর। সংক্রামক আরএনএকে কি বলা হয়, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে একটা এমসিকিউ তোমরা পাবাই ইনশাল্লাহ। দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমরা সব সেট মিলে টাচ করার চেষ্টা করেছি। একটা নিউক্লিক অ্যাসিড এবং তার চারপাশে যদি একটা প্রোটিন আবরণ থাকে ক্যাপসিড, এবং সেটা সংক্রামক হয়, মানে তোমার দেহে রোগ তৈরি করতে পারে, তবে এই কমপ্লিট প্যাকেজকে আমরা বলি ভিরিয়ন। কি বলি, ভিরিয়ন। এগুলোকে বলা হয় সাব ভাইরাল সত্তা। ঠিক আছে, এবার দেখো নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিডও আছে, ওর চারপাশে যে প্রোটিন আবরণ, বা ও হচ্ছে গিয়ে দুধ ভাত। ছোটবেলায় আমরা যখন দৌড়ঝাঁপ খেলতাম, আমরা যেমন বরফ পানি খেলতাম, বুঝছো, ছোটরা মিলে। তো বরফ পানি খেলতে গিয়ে আমরা তো ছোট ছিলাম, আমাদের চেয়ে আরও লেদা যেগুলো ছিল একদম ছোট, সেগুলো খেলে আমাদের সাথে খেলতে চাইতো। ধরো আমরা তখন 6-7-এ পড়ি, আমাদের নার্সারি কেজিতে পড়া যে কাজিন ছিল ওরাও আমাদের সাথে খেলতে চাইতো। তখন আমরা ওদেরকে বলতাম দুধ ভাত। দুধ ভাত মানে ওকে যদিও ধরে ফেলে তা কিন্তু ও হচ্ছে তখন আবার কি হবে না, ওই কি বলবো, ওই খেলার সময় হচ্ছে গিয়ে মেইন ভিলেন হবে না আর কি। ভিলেন মানে কি, যে ধরো তোমরা দৌড়াদৌড়ি করতেছো, তোমাকে যে টাচ করবে সে বরফ, আবার যে টাচ করবে সে পানি, সে দৌড়াদৌড়ি আবার করতে পারবে। কিন্তু দুধ ভাতদেরকে ধরলে ওদের কিছু হইতো না, ওরা এমনিই দৌড়াবে কোনো কারণ ছাড়া। আমাদের এরকম কিছু দুধ ভাত কি আছে, প্যাথোজেন আছে, কিছু জীবাণু আছে, যেগুলোর কিনা আল্লাহ তাআলা নর্মাল ভাইরাসের মতো নিউক্লিক অ্যাসিড দিয়েছেন, হয় ডিএনএ না হয় আরএনএ, ওর চারপাশে প্রোটিন আবরণ হিসেবে ক্যাপসিড দিয়েছেন, বাট সেটা তোমার শরীরে প্রবেশ করলেও কোনো রোগ তৈরি করতে পারবে না। তাহলে দেখো ওর নিউক্লিক অ্যাসিড আছে আবার ক্যাপসিড আছে, এই জন্য এদেরকে আমরা আদর করে বলি নিউক্লিও ক্যাপসিড। কি বলবো, নিউক্লিও ক্যাপসিড। এবার দেখো শুধুমাত্র একটা সংক্রামক প্রোটিন তন্তু, একটা প্রোটিন তন্তু দিয়েছেন আল্লাহ, যেটা দিয়ে পুরা ধুমা চালে, হ্যাঁ, পুরো অসুখ বিসুখ করে একাকার করে ফেলে। পথে প্রোটিন, পথে হচ্ছে প্রিয়ন্স। এই প্রিয়ন্স যেগুলো আছে শুধুমাত্র প্রোটিন তন্তু দ্বারা তৈরি, এটা দিয়ে খুব খারাপ খারাপ রোগ হয়। যেমন হচ্ছে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কিছু রোগ আছে, ক্রুয়েটসফেল্ড, এরপর হচ্ছে গরু ছাগল, ভেড়ার স্ক্র্যাপি, গরু ছাগলের ম্যাটকাও, এই রোগগুলো কিন্তু সব কে করে, প্রিয়ন্স করে। ঠিক আছে, আর যদি শুধুমাত্র একটা সংক্রামক আরএনএ থাকে, সংক্রামক আরএনএ, ডিএনএ নাই, ঠিক আছে, মানে আরএনএ ভাইরাস, কোনো ক্যাপসিড নেই, জাস্ট একটা আরএনএ আছে, এটাই রোগ তৈরি করে, এটাকে বলা হয় ভিরয়েড। কি বলা হয়, ভিরয়েড। তাহলে এই যে আমরা কিছু ওয়ার্ড পেয়ে গেলাম, ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, প্রিয়ন্স, ভিরয়েড, এগুলোতে 3টা স্টার দাও, সাব ভাইরাল সত্তা। এখান থেকে জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবন আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে। তাহলে সংক্রামক আরএনএকে কি বলা হয়, এটা হবে ভিরয়েড। ভিরিয়ন মানে এখানে আমাদের নিউক্লিক অ্যাসিড থাকবে, আবার ক্যাপসিড থাকবে এবং সংক্রামক হবে। আর হচ্ছে সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে বা ভিরিয়নকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। আর পথে প্রোটিন, পথে প্রিয়ন্স, সো প্রিয়ন্স হচ্ছে সংক্রামক প্রোটিন তন্তু। ওকে, নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত, এখান থেকে একটা এমসিকিউ থাকবেই। ঠিক আছে, আমরা হচ্ছে ভাইরাস ঘটিত রোগগুলো জাস্ট মনে রাখবো, এর বাদে আল্লাহর দুনিয়ার যা রোগ ব্যারাম আছে সবই হলো ব্যাকটেরিয়া ঘটিত। আমরা কিছু ছন্দ পড়েছিলাম না, হাই হাই ফুলের বসন্তে, হাই হাই ফুলের বসন্তে ইনফ্লুয়েঞ্জা এলো, বা হাই হাই দেশে বসন্তে এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। যে যে ছন্দ দিয়ে মনে রাখতে চাও, ইটস অ্যাবসলিউটলি ওকে। দেখো কলেরাটা কি দিয়ে হয়, ভিভ্রিও কলেরা, তাই তো, ভিভ্রিও কলেরা। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া তো হচ্ছে একটা প্লাজমোডিয়াম গণভুক্ত পরজীবী। তাহলে ম্যালেরিয়া তো একটা পরজীবী, তাই না, প্লাজমোডিয়াম গণভুক্ত একটা পরজীবী, তাহলে এটা তো ভাইরাস ঘটিত হওয়ার প্রশ্নই ওঠে না। টাইফয়েড, এটা কি দিয়ে হয়, স্যালমোনেলা টাইফি, এটাও কি একটা ব্যাকটেরিয়া, তাহলে অ্যান্সার হবে চিকুনগুনিয়া। তাহলে চিকুনগুনিয়া কি, এটা চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে হয়। আমাদের যতগুলা ভাইরাল ফিভার আছে, জিকা, চিকুনগুনিয়া, ডেঙ্গি, এই সবগুলোরই কিন্তু ভাইরাস, মানে রোগের কারণ ভিন্ন কিন্তু বাহক একই,
সেটা হচ্ছে এডিস মশকি, এডিস অ্যাজিপ্টি, এডিস অ্যালবোপটিকাস, এরকম অনেকগুলো কি আছে স্পিসিস আছে। এদের সবারই তোমার কারণ হলো ভাইরাস, এদের সবারই কিন্তু কারণ হলো ভাইরাস। যেমন জিকা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, আর ডেঙ্গুর ভাইরাসের নাম হলো ফ্লাভি ভাইরাস, কিন্তু বাহক হলো এডিস অ্যাজিপ্টি। ওকে, আচ্ছা, ভাইরাসের ভৌত গঠনের অন্তর্ভুক্ত, এটা কিন্তু রাসায়নিক চায় নাই, কি চাইছে, ভৌত চেয়েছে। তাহলে দেখো তো প্লাজমিড, আমরা প্লাজমিড কি ভাইরাসে পাই নাকি ব্যাকটেরিয়াতে পাই? ব্যাকটেরিয়াতে পাই। ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমের বাইরে একটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে, যেটাকে আমরা জীব প্রযুক্তিতে ভেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে ভাইরাস তো খুবই গরিব, আল্লাহ ওরে কিছুই দেয় নাই, তারপরেও দেখো পুরা দুনিয়া উল্টাই ফেলতেছে একদম রোগ ব্যারাম দিয়ে। কিন্তু প্লাজমিড দিলে তাহলে কি অবস্থা হইতো? এই প্লাজমিডটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার কি একটা নিজস্ব সম্পত্তি। তাহলে এই যে প্রোটিন আবরণ, যেটাকে আমরা ক্যাপসিড বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাইরাসে থাকে। আর কিছু না থাকলে একটা প্রোটিন আছে। এবং কখনো কখনো ভাইরাসে ধরো সেন্ট্রালি একটা কি পাওয়া যায়, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের চারপাশে আমরা পেলাম একটা প্রোটিনের আবরণ, যাকে আমরা বলবো ক্যাপসিড। কোনো কোনো বড়লোক ভাইরাসে এই ক্যাপসিডের বাইরেও আরেকটা এক্সট্রা লিপোপ্রোটিনের আবরণ পাওয়া যায়। এই আবরণটাকে বলা হয় এনভেলপ। কি বলবো আমরা? এনভেলপ। তাহলে এনভেলপ যুক্ত ভাইরাস কারা কারা? স্পেশাল যাদের কিনা লিপোপ্রোটিন আছে আমরা মনে রাখবো হাই করোনা। এইচ দিয়ে কি হবে? এইচআইভি হারপিস। আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, করোনা দিয়ে হচ্ছে করোনা। তাহলে এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা, ওদের ক্যাপসিডের বাইরে একটা লিপোপ্রোটিনের আবরণ পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এনভেলপ। তাহলে এনভেলপটাও কি ভাইরাসের ক্যারেক্টার। তাহলে অ্যান্সার হবে 2 and 3। তার মানে আমাদের দেখবা বোর্ডে যে অপশনগুলো দেয়, সে বোর্ডে একটা সুবিধা কি জানো, 1 2 2 3 1 3 1 2 3, এই চারটা অপশন কনস্ট্যান্ট। তো তুমি যদি একদম কনফার্ম হয়ে যাও যে এই অপশনটা ভুল, যেমন আমি শিওর প্লাজমিড হচ্ছে ভুল, তাহলে আল্লাহর দুনিয়া উত্তর একটাই আছে, 2 আর 3, আর কোনো উত্তর কিন্তু মিলে না এখানে, ঠিক আছে? ওকে, প্লাজমোডিয়াম ওভালির সুপ্তিকাল, আমরা হচ্ছে এই যে তোমার ম্যালেরিয়ার যে 4টা প্রজাতি আছে যেটা কিনা মানুষের দেহে রোগ তৈরি করে, এটা মনে রাখবো কিভাবে, FOVM। এই 4টা বরাবর নিচে লেখো, মালেক, মৃদুলের বানানো কেয়ারটেকার, মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। তাহলে মালেক দিয়ে কি হবে? মালেক দিয়ে হবে তোমার হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, মালেক ম্যালিগনেন্ট। মৃদু দিয়ে হবে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, মৃদুল দিয়ে কি হবে? মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। বানানো দিয়ে হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, আর কেয়ারটেকার দিয়ে হবে কোয়ার্টান ম্যালেরিয়া। তাহলে দেখো আমাদের এই যে ম্যালেরিয়া যেই জ্বরটা আছে, হ্যাঁ, জ্বরের নাম হচ্ছে ম্যালেরিয়া। ম্যাল যোগ এরিয়া, ম্যাল মানে দূষিত, খারাপ, পচা, আর এরিয়া মানে হচ্ছে অ্যারো বা বাতাস। তাহলে ম্যাল নিউট্রিশন মানে আমরা কি বলি? অপুষ্টি। ম্যালওয়্যার যদি হয় কম্পিউটারে, সেটা হচ্ছে কম্পিউটারের জন্য খারাপ। তাহলে ম্যাল মানে হচ্ছে কি নেগেটিভ কথাবার্তা। তো আগেকার জামানায় লোকজন মনে করতো কি যে খারাপ বাতাস লেগে মানুষের ম্যালেরিয়া হয়ে যায়। যেরকম দেখবে আমাদের বাংলাদেশে কিন্তু গ্রামাঞ্চলে এই খারাপ বাতাসের একটা কমন কথা আছে, যে খারাপ বাতাস লেগে ডেঙ্গু হয়েছে, খারাপ বাতাস লেগে জন্ডিস হয়েছে। আবার গাইনি ওয়ার্ডে এরকম অনেক সময় মায়েরা কমপ্লেন করতো যে তার মেয়ে নাকি খারাপ বাতাস লেগে প্রেগনেন্ট হয়ে গেছে। এরকম খারাপ বাতাস আমাদের দেশে বহুকাল ধরে প্রচলিত, বিদেশেও কিন্তু প্রচলিত। দেখো, এই জন্যই তো ম্যাল এরিয়া থেকে ম্যালেরিয়া রোগের নামকরণ করা হয়েছিল। তাহলে ম্যালেরিয়া হচ্ছে জ্বরের নাম, আর ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে আমাদের এই প্লাজমোডিয়াম যে পরজীবীটা। এই প্লাজমোডিয়াম গণের 60টার মতো প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে মানুষের রোগ সৃষ্টি করে কয়টা? 4টা। মানুষের জ্বর সৃষ্টি করে কয়টা? 4টা। এই 4টা প্রজাতি জাইগেন্টিক বোম্বাস্টিক ইম্পর্টেন্ট, আসবে এখান থেকে একটা প্রশ্ন। তাহলে আমি কেন FOVM লিখতে বললাম? দেখো, F দিয়ে হবে ফ্যালসিপেরাম, ও দিয়ে হচ্ছে ওভালি, ভি দিয়ে হচ্ছে ভিভ্যাক্স, এম দিয়ে হচ্ছে ম্যালেরি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে ফ্যালসিপেরা ম্যালেরিয়া দিয়ে কোন ম্যালেরিয়া হয়? ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। ওভালি দিয়ে কোনটা হয়? মৃদু টার্সিয়ান। ভিভ্যাক্স দিয়ে কি হয়? বিনাইন টার্সিয়ান। ম্যালেরি দিয়ে হয় কোয়ার্টার্ন।
তাহলে মালিক মৃদুলের বানানো কেয়ারটেকার এই বরাবর হচ্ছে FOVM। তাহলে আমাদের কিন্তু কোন ম্যালেরিয়া দিয়ে কি হচ্ছে এটার নামটা পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। কোন ম্যালেরিয়া দিয়ে কি হচ্ছে এটা আমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটা যেটা পরীক্ষায় আসে, যেটা তোমাদের MCQতে দেওয়া হয়েছে মডেল টেস্টে, সেটা হচ্ছে সুপ্তিকাল। ধরো আজকে হচ্ছে 7 তারিখ, আমাকে একটা মশা কামড় দিল, টুস। এখন আমাকে একটা এনোফিলিস মশাকে যখন কামড় দিবে, ধরো আজকে 7 তারিখ, আল্লাহ না করুক আমার হচ্ছে 15 তারিখ জ্বর আসলো, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 দিন পর আমার জ্বর আসলো। তাহলে এই যে 8 দিন, এটাকে বলা হয় সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড। কোন একটা রোগের জীবাণু তোমার শরীরে প্রবেশের পর সেই রোগীর লক্ষণ প্রকাশ পাওয়ার মধ্যবর্তী সময়কে বলা হয় সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড। তাহলে ফালসিপেরামের হচ্ছে মনে রাখবা, ফেনিতে অনেকে পকে ফ বলে, পানিকে ফানি বলে, পনেরোকে ফনেরো বলে। তাহলে আমরা পড়বো হচ্ছে ফনেরো, ফ্যালসিপেরাম ফনেরো, ফ্যালসিপেরাম ফনেরো। সবাই মনে মনে বলো ফ্যালসিপেরাম ফনেরো। তাহলে ফ্যালসিপেরামের সুপ্তিকাল হচ্ছে 8 থেকে 15 দিন। এরপর দেখো ওভালি, ওভালিটা হচ্ছে 11 থেকে 16 দিন, 11 থেকে 16 দিন। ওভালিটা কত? 11 থেকে 16 দিন। এরপরে ভিভ্যাক্সটাকে তোমরা পড়ো বিব্যাক্স, বিব্যাক্স, বিব্যাক্স B9, 12, 20, বিব্যাক্স B9, 12, 20, সবই ব, বিব্যাক্স B9, 12, 20, সব ব দিয়ে মনে রাখবা। আর ম্যালেরিয়াটা হচ্ছে সবচেয়ে খারাপ, এটার ইনকিউবেশন পিরিয়ড সবচেয়ে বেশি, 18 থেকে 40 দিন। তাহলে আমরা 15কে পড়বো ফনেরো, তাহলে হচ্ছে ফ্যালসিপেরাম হলো 8 থেকে 15 দিন বা 15 দিন, ওভালি হচ্ছে 11 থেকে 16 দিন, ভিভ্যাক্স কি পড়বা? বিব্যাক্স, বিব্যাক্স 12, 20, আর ম্যালেরি হচ্ছে কত? সবচেয়ে বেশি, 18 থেকে 40 দিন। এই জন্য ম্যালেরি দিয়ে আমাদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্নতে কি চেয়েছে? ওভালি। তাহলে 12, 20 বিব্যাক্স, 12, 20 বিব্যাক্স, তাহলে ভিভ্যাক্স দিয়ে হবে। 18 থেকে 40 সবচেয়ে খারাপটা, তার মানে প্লাজমোডিয়াম ম্যালেরি। 8 থেকে 15 ফনেরো, 15 ফনেরো, তাহলে সেটা হচ্ছে ফ্যালসিপেরাম, ফ্যালসিপেরাম। তাহলে অ্যান্সার হবে 11 থেকে 16। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখানে 5টা স্টার দিয়ে রাখো। তোমাদের বইতে একটা চার্ট পাবা, কত ঘন্টা পর পর জ্বর আসে, কোনটা দিয়ে কি ম্যালেরিয়া হচ্ছে এবং সুপ্তিকাল, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে ব্যবহৃত হয়? এটা আমাদের ব্যাকটেরিয়ার গুরুত্ব থেকে এসেছে। নাইট্রোজেন সংবন্ধন মানে ধরো এটা একটা প্ল্যান্ট, প্ল্যান্টের মাটির নিচে আছে মূল, এই মূলগুলোর মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো করবে কি? বাতাসের যে নাইট্রোজেন গ্যাস আছে সেই নাইট্রোজেন গ্যাসটাকে ক্যাচ করে মাটির সাথে মিশিয়ে ইউরিয়া সারে পরিণত করবে। এটাতে লাভ কি হবে? আমরা যদি কৃত্রিম ইউরিয়া সার মাটিতে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে সেই ইউরিয়া সারগুলো বৃষ্টির পানিতে ধুয়ে নদী নালা খালবিলে মিশে পানি দূষণ করে। কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো যদি ন্যাচারাল নাইট্রোজেনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ইউরিয়া সারের পারপাস সার্ভ করে দেয়, তাহলে কিন্তু আমাদের নদী নালা খালবিল আর দূষিত হবে না। তাহলে বাতাসের নাইট্রোজেনকে মাটির সাথে মিশিয়ে ইউরিয়াতে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। এই নাইট্রোজেন সংবন্ধন করে কোন কোন ব্যাকটেরিয়া? মনে রাখবা হচ্ছে ACP। এটা কিন্তু অ্যাসেটোব্যাক্টর, নট অ্যাজোটোব্যাক্টর। কি বলবো বলো তো? সরি, এটা হবে অ্যাজোটোব্যাক্টর, অ্যাসেটোন, অ্যাসেটো মানে হচ্ছে ভিনেগার। অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর। সি দিয়ে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, পি দিয়ে হচ্ছে সিউডোমোনাস। তাহলে পরীক্ষায় কিন্তু অনেক সময় অ্যাজোটোব্যাক্টরের জায়গায় অ্যাসেটোব্যাক্টর দিয়ে দিবে। অ্যাসেটোব্যাক্টর হচ্ছে ভিনেগার, এটা হবে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, আরেকটা কি? সিউডোমোনাস। আরেকটা আছে আমাদের যারা কিনা হচ্ছে শিম জাতীয় উদ্ভিদ আছে, ওদের মূলের নডিউলে পাওয়া যায় রাইজোবিয়াম। এই রাইজোবিয়ামও কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে, রাইজোবিয়ামও করে, আবার এসিপিও করে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে হচ্ছে সিউডোমোনাস। আর বাকি যেগুলো দেওয়া আছে, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, নাইট্রোকক্কাস, ওরা করে নাইট্রোজেন ফিক্সেশন। ফিক্সেশন মানে হচ্ছে আমাদের যে অ্যামোনিয়া আছে, সে অ্যামোনিয়াকে হচ্ছে নাইট্রেটে রূপান্তর করে। অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে ফিক্সেশন করবে যাদের নামের সাথে নাইট্রো নাইট্রো আছে, আর সংবন্ধন করবে এসিপি আর রাইজোবিয়াম। ওকে, আচ্ছা, মালার 103 ডিগ্রি জ্বর, তার রক্ত পরীক্ষা করা হলে রক্তে একটি অণুজীবের উপস্থিতি শনাক্ত করা হয় এবং বোঝা গেল সে
ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। তো বুঝতেই পারছো, তোমাকে আইডেন্টিফাই করে দিছে। আর একটু মজা হইতো যদি বলে দিত যে রোগীর হচ্ছে তোমার এমন জ্বর এবং এমন ব্যথা মনে হয় যেন হাড্ডি গুড্ডি ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝতে ডেঙ্গু বলছে। কারণ ডেঙ্গুর আরেক নাম কি, হাড় ভাঙা জ্বর। আর যদি বলা হয়তো কাঁপুনি সহকারে জ্বর এসেছে, তাহলেই বুঝতে সেটা হতো ম্যালেরিয়া। তাহলে তোমাকে ডেঙ্গু আর ম্যালেরিয়া এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো বুঝতে হবে। তাহলে প্রশ্নে কি চেয়েছে, উক্ত ভাইরাস শনাক্তকারী পরীক্ষা। যদি তোমার জ্বর আসে, আর একটা কথা আমরা বলি যে জ্বর আসলে প্যারাসিটামল খেলে জ্বর কমে 1 সপ্তাহে, আর প্যারাসিটামল না খেলে জ্বর কমে 7 দিনে। এটার মানে কি, আমরা যখন প্যারাসিটামল বা নাপা খাই, এটা খাই আমরা জ্বরের যে লক্ষণগুলো আছে, লাইক আমাদের মাথা ব্যথা, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, শরীর ম্যাজ ম্যাজ করতেছে, এগুলো কমানোর জন্য। বাট নাপা কিন্তু কোনো ভাইরাসকে মারতে পারে না। তাহলে ভাইরাসকে কে মারতে পারে? আল্লাহ আমাদেরকে শক্তিশালী লিম্ফোসাইট দিয়েছেন, অ্যান্টিবডি দিয়েছেন, সেগুলো একমাত্র ভাইরাসকে মারতে পারে। আর কিছু অ্যান্টিভাইরাল ড্রাগস পাওয়া যায়, যেমন আমরা করোনার সময় ইউজ করতাম রেমডেসিভির, ফ্ল্যাভিপিরাভির, এগুলো অনেক দামি ওষুধ, এগুলো আমাদের বাংলাদেশে এত বেশি ব্যবহার করা হয় না। তো অনেকেই দেখবা যে জ্বর আসলেই ফার্মেসি মামার কাছে যায়, ফার্মেসি মামা আমাদের সবার প্রিয় ওষুধ ধরায় দেয় অ্যাজিথ্রোমাইসিন, সেটা খেয়ে আমরা অনেক খুশি থাকি। অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার পর 7 দিন পরে জ্বর এমনিতেই ভালো হয়ে যায়। এখন তাহলে জ্বর আসলে তোমার অ্যাকচুয়াল মানে স্ট্র্যাটেজিটা কি হবে? জ্বর আসলে তোমাকে ধৈর্য সহকারে 3 দিন ওয়েট করতে হবে। 3 দিন পরে যে কোনো জ্বরে আমরা একটা কমন পরীক্ষা করি যাকে বলা হয় সিবিসি। সিবিসি দিয়ে কি বোঝায়? কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি। এই সিবিসিতে যদি দেখো আমাদের ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে গিয়েছে, বুঝবে এটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে। আর যদি দেখো ডাব্লিউবিসি কাউন্ট কমে গিয়েছে, তাহলে বুঝবা সেটা হচ্ছে ভাইরাস দিয়ে হয়েছে। ভাইরাস দিয়ে হলে চুপ করে বসে থাকবা, কিচ্ছু করার নাই। ব্যাকটেরিয়া দিয়ে হলে আমাদের সাথে সাথে অ্যান্টিবায়োটিক নিয়ে নিতে হবে। এখন যেহেতু ডেঙ্গুর সিজন, ডেঙ্গু তো অবভিয়াসলি একটা ভাইরাল ফিভার, তাহলে আমি 3য় দিনে সিবিসির সাথে সাথে 3 নম্বর দিন পর্যন্ত, অর্থাৎ প্রথম 3 দিনে রক্তের একটা অ্যান্টিজেন পরীক্ষা করি যার নাম NS1। NS1 অ্যান্টিজেনটা কি, ডেঙ্গু বা ফ্ল্যাভিভাইরাসের আক্রমণে আমাদের রক্তে তৈরি হয়। এখন ধরো আমি এক্স্যাক্ট ভাইরাস নাকি ব্যাকটেরিয়া সেটা বের করতে চাই, আমি তখন একটা কালচার মিডিয়ামে আমার শরীর থেকে রক্ত নিব, সেই রক্তের একটা রক্তকণিকার কোষ আমরা হচ্ছে সে কালচার মিডিয়ামে বড় করব। তাহলে সেখানে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে কিনা আমরা সেটা ইজিলি বের করে ফেলতে পারবো। এটাকে বলা হয় সেল কালচার। আর প্লেটলেট পরীক্ষা মানে কি, আমরা যখন সিবিসি করব, সেই সিবিসি করলে আসলে তোমার ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট কত আছে খুব সুন্দর মতো সেটা বের হয়ে আসবে। নর্মালি আমাদের প্লেটলেট থাকে 2.5 থেকে 5 লক্ষ। যদি সে প্লেটলেট কাউন্ট আমাদের 1,50,000-এর চেয়ে নিচে নেমে যায়, বুঝতে হবে আমাদের কি হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। তাহলে আমরা প্রথম 3 দিন পর্যন্ত NS1 অ্যান্টিজেন করি, তার সাথে অবশ্যই আমার সিবিসি করতে হবে, আমরা সেল কালচার করতে পারবো। 5ম দিন থেকে আফটার 5 ডেজ আমরা রক্তের 2টা অ্যান্টিবডি পরীক্ষা করি যার নাম IgG, IgM। ডেঙ্গু হলে এই 2টা 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। তাহলে আমরা ডেঙ্গুতে কি কি পরীক্ষা করব? যে কোনো জ্বরে আমরা অবশ্যই 3য় দিন পরে সিবিসি করি, বাট এখন যেহেতু ডেঙ্গু খারাপ সিজন, আমরা 3 নম্বর দিন একটা সিবিসি করব, NS1 অ্যান্টিজেন করব। যদি 3 দিন পার হয়ে যায়, আমি ব্লাড টেস্ট করতে ভুলে গেছি, তখন 5ম দিন থেকে আমি IgG, IgM করতে পারবো। সাথে অবশ্যই সিবিসি করলে প্লেটলেট কাউন্ট দেখলেই বোঝা যায় যে ডেঙ্গু হয়েছে। যেমন আমাদের ওয়ার্ডে অনেকে বলে কি, ম্যাডাম আমার বাচ্চার একটু প্লাটিনামটা দেখা দেন তো। এখন প্লাটিনাম তো শরীরে থাকে না, শরীরে প্লেটলেট থাকে, তাহলে প্লেটলেট কাউন্ট দেখে ডেঙ্গু বোঝা যায়। তাহলে এখানে উত্তরে কয়টা হবে? 3টাই হবে, ঠিক আছে? ওকে, এবার দেখো মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপটিতে ফুলের তোড়ার মতো গঠন বা বুকে দেখা যায়? এটা আমরা একদম শুরুতে বলেছিলাম না, বুকে মানেই হচ্ছে কি, লেপটোটিন, জাইগোটিন মানে বাইভ্যালেন্ট আর হচ্ছে সিনাপসিস, প্যাকেটিন মানে ক্রসিং ওভার, আর ডিপ্লোটিন মানে হচ্ছে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন দেখা যাবে। আচ্ছা, এবারে দেখো আমরা চিত্র এ যেটা দেখতেছি, চিত্র এ দেখে বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করছে? ক্রসিং ওভারকে ইন্ডিকেট করছে, ক্রসিং ওভার। আর চিত্র বিতে সবগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল বরাবর চলে এসেছে, তার মানে এটা হচ্ছে মেটাকাইনেসিস। আর মেটাকাইনেসিস কোন দশায় হয়? মেটাফেজে হয়, মোটাফেজ, মেটাফেজ। আর ক্রসিং ওভারটা কোথায় পাওয়া যাবে? মায়োসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন দশায়, মায়োসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন দশায় পাওয়া যায় ক্রসিং ওভার। তাহলে চিত্রে এ নির্দেশিত প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য, পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে অবভিয়াসলি, তার মানে সিস্টার না, কাদের মধ্যে হবে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেখা যাবে।
নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কটা অবশ্যই, তাহলে কারণ একই পিতা বা একই মাতার মধ্যে হলে সিস্টার হতো, যেহেতু পিতা মাতা ভিন্ন ভিন্ন এই জন্য এটা কী হবে, নন সিস্টারের মধ্যে হবে। বংশগতীয় বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, তার মানে আমার কি হচ্ছে, ক্রসিং ওভারের মাধ্যমে বৈশিষ্ট্যের অবশ্যই বিনিময় ঘটবে। তাহলে অ্যান্সার কিন্তু তিনটেই হবে, তাই না? তিনটেই হবে আমাদের অ্যান্সার। এবারে দেখো ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে আমাদের কি কি আসবে? এই ভাইরাসটা হচ্ছে অকোষীয়, আমাদের কিন্তু দেখেই বুঝতে হবে। ডিএনএ আরএনএ বা সংখ্যা বৃদ্ধি টাইপ কোনো অপশান পেলেই বুঝবা সেটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। আর ধরো তোমার হচ্ছে ব্যাপন করা, তলানি করা, সেন্ট্রিফিউজ করা, এই টাইপের কোনো অপশান পেলেই বুঝবে এটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে অকোষীয় মানে কোনো কোষ না, এটা অবভিয়াসলি জড় রাসায়নিক বৈশিষ্ট্য। সেন্ট্রিফিউজ করা যায়, এটাও জড় রাসায়নিক বৈশিষ্ট্য। বাধ্যতামূলক পরজীবী, পরজীবী মানে কি, সে হচ্ছে অন্যের দেহে জীবনযাপন করতে পারছে, এটা তো মানেই জীবীয় বৈশিষ্ট্য। তাহলে অ্যান্সার হবে 1 and 2। আচ্ছা, বিজ্ঞানী নজরুল ইসলাম, বাহ, কাজী নজরুলের বিজ্ঞানী বানাই দিছে, এশেরিকিয়া কোলাই নামক একটি অণুজীব নিয়ে গবেষণা করছিলেন। ইকোলাই থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, বা ডেন্টালে প্রশ্ন আসছে যে ইকোলাই কোথায় পাওয়া যায়, বা মানুষের বৃহদন্ত্রে অবস্থানকারী একটি পরজীবী ভালো ব্যাকটেরিয়ার নাম। তাহলে এশেরিকিয়া কোলাই পাওয়া যায় আমাদের কোলনে, ঠিক আছে, এটা আমাদের বন্ধু। তিনি এর ভিতর প্লাজমিড নামক প্রকৃত বৃত্তাকার ডিএনএ অণুর উপস্থিতি শনাক্ত করেন। উদ্দীপকের শনাক্তকৃত উপাদানটিতে বিদ্যমান নাইট্রোজেন বেজ। তাহলে আমরা জানি যে কোনো নিউক্লিক অ্যাসিডে আমরা তিনটা জিনিস পাই। একটা হলো পেন্টোজ শর্করা। যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে আমাদের নিউক্লিক অ্যাসিডে কয়টা অংশ, অংশ বলে দুইটা, আর কয় প্রকার বললে দুই প্রকার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর একটা হলো ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে পেন্টোজ সুগার যদি আমাদের ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড হয়, তাহলে ওর পেন্টোজ সুগারের নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। আর যদি আরএনএ হয় তাহলে ওর পেন্টোজ সুগারের নাম হচ্ছে রাইবোজ। ডিঅক্সি রাইবোজ আর আরেকটা কি বলতো, রাইবোজ। নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই রকম আছে, একটা হলো পিউরিন, আরেকটা হলো পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন, এখানে প্রত্যেকটা ইনফরমেশন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পিউরিন মানে হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, পাইরিমিডিন মানে হচ্ছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে আমাদের যদি ডিএনএ হয়, ডিএনএতে আমরা পাই এটিজিসি, এবং আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিডে থাইমিনের পরিবর্তে পাওয়া যায় ইউরাসিল, AUGC। তাহলে পরীক্ষা যদি বলে নিউক্লিক অ্যাসিডের কয়টা অংশ, অ্যান্সার হচ্ছে তিনটা। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, দুই প্রকার, ডিএনএ এবং আরএনএ। তাহলে যেহেতু আমাদের প্লাজমিড হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ অণু, তার মানে ওর মধ্যে কোনটা পাওয়া যাবে না, ইউরাসিল পাওয়া যাবে না। তাহলে আমরা অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন তিনটাই পাচ্ছি। ওকে, ম্যালেরিয়া পরজীবীর কোন দশার জীবাণু পাইরোজেন ক্ষরণের জন্য দায়ী? তার মানে আমরা হচ্ছে এটা কি পাচ্ছি, আমরা এখন অণুজীবের মধ্যে চলে এসেছি। তাহলে পাইরোজেন জিনিসটা কি, যে কোনো জ্বর আসার জন্য দায়ী হচ্ছে পাইরোজেন। যখনই তোমার শরীরে বাইরে থেকে একটা বিজাতীয় জীবাণু প্রবেশ করে, সেটা ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, ঠিক আছে, তার প্রতি সাড়া দিয়ে আমাদের শ্বেত রক্তকণিকা একটা বিশেষ পদার্থ তৈরি করে যার নাম হচ্ছে হিমোজয়েন। কি বলা হয়, হিমোজয়েন, ঠিক আছে। আমাদের শ্বেত রক্তকণিকা হিমোজয়েন তৈরি করে। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, হিমোজয়েনটা অ্যাকচুয়ালি আছে শুধুমাত্র ম্যালেরিয়ার জন্য। ওকে, আমাদের শ্বেত রক্তকণিকা ক্ষরণ করে পাইরোজেন। এই পাইরোজেন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কাছে গিয়ে বলবে বস কিছু করেন, তখন বস বলবে নো ফিয়ার, আই এম হিয়ার, ঠিক আছে। তখন আমাদের হাইপোথ্যালামাস করবে কি, আমাদের হচ্ছে শরীরের যে মাংসপেশি আছে সেই মাংসপেশির সংকোচন প্রসারণ বাড়িয়ে দিবে, যার কারণে আমাদের কি কাঁপুনি শুরু হবে, আর আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দিবে, যার কারণে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। মাংসপেশি সংকোচন এবং রক্ত প্রবাহ বেড়ে গেলে আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়, এবং এই টেম্পারেচার বেড়ে যাওয়াকে আমরা বলি জ্বর। তাহলে টেম্পারেচার বেড়ে গেলে আমার কি লাভ হইলো, আমার লাভ হলো এই অতিরিক্ত তাপমাত্রায় জীবাণুগুলো আর বেঁচে থাকতে পারে না, যার কারণে অতিরিক্ত তাপমাত্রায় এতক্ষণ পর্যন্ত জীবাণুগুলো দেখছিল বাহ কি সুন্দর পরিবেশ, যা একটু বাচ্চা ফুটাই, ওরা সংখ্যা বৃদ্ধি করতে থাকে। কিন্তু যখনই তুমি তোমার শরীরের সেট পয়েন্ট বা টেম্পারেচার পয়েন্ট 98.4 ডিগ্রি ফারেনহাইট থেকে বাড়াই দিলে 102, 3, 4, তখন ওরা এত হাই টেম্পারেচারে আর সংখ্যা বৃদ্ধি করতে পারে না। তাহলে সেটা যে কোনো জীবাণু প্রবেশ করলেই পাইরোজেন ক্ষরণ হবে। এক্স্যাক্টলি ম্যালেরিয়ার ক্ষেত্রে কোনটার সাথে সাথে পাইরোজেন রিঅ্যাক্ট করে, এটা অ্যান্সার হবে মেরোজয়েড। তাহলে মেরোজয়েডটা আমরা কখন দেখতে পাই,
লোহিত রক্তকণিকার দেহে যে জীবনচক্র বা এরিথ্রোসাইটিক সাইজোগনি চলাকালীন আমাদের হচ্ছে কি হয়, এই মেরোজয়েডটা রিলিজ হয় ব্লাডে এবং তখনই এটার প্রতি সাড়া দিয়ে ডাব্লিউবিসি পাইরোজেন তৈরি করে। ওকে, আচ্ছা, স্পোরোজয়েডটা আমরা কোথায় পাই? এটা পাই আমরা হেপাটিক সাইজোগনিতে। রোজেটো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে পাওয়া যায়, ট্রফোজয়েটও কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনিতেই পাওয়া যায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এরা আদিকোষী রাইবোজোম ATS মানের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বিবিভাজন। ওদের রাইবোজোম কি? আদিকোষ হলে এটা কি হবে? 7ts হবে। তাহলে এটা ভুল, তাহলে তো আমার 1 আর 3 হতে বাধ্য। ওকে, আচ্ছা, যে কোষ কখনো বিভাজিত হয় না, কারা কখনো বিভাজিত হবে না? আইদার নিউক্লিয়াস না থাকলে অথবা সেন্ট্রিওল না থাকলে। আমাদের যে লাল রক্ত কোষ, যেটা কিনা ম্যাচিউরড মানে পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, ওদের কোনো কি নাই? নিউক্লিয়াস নাই। যদি অপরিণত আরবিসি বলতো তাহলে কিন্তু ওদের নিউক্লিয়াস থাকে, সো ওরা বিভাজন করতে পারে। কিন্তু ওরা যখন ম্যাচিউরড বা পরিণত হয়ে যায় তখন ওরা হিমোগ্লোবিনকে জায়গা করে দেওয়ার জন্য নিউক্লিয়াসকে বের করে দেয়, যার কারণে আর কোষ বিভাজন করতে পারে না। পেশি কোষও হবে না। স্নায়ু কোষের মধ্যে পাওয়া যায় সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল না থাকলে কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না, আর স্পিন্ডল যন্ত্র তৈরি না হলে আমার কোষ বিভাজনও হবে না। তাহলে জি0 দশায় আজীবনের জন্য আটকা পড়ে যাবে আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ আর স্নায়ু কোষ। আচ্ছা, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু। কোষের মৃত্যুকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। বলে না, যে পৃথিবীতে এসেছে তাকে তো একসময় চলে যেতেই হবে। আমাদের কোষের একসময় কি মৃত্যু হয়, সেটা 2 রকম। ধরো পুষ্টির অভাব, আমি এখন ডায়েট কন্ট্রোল করতেছি, ঠিক আছে, আমি এখন খানা দানা খাচ্ছি না, শর্করা খাওয়া বন্ধ, তো যার কারণে শর্করার অভাবে আমার দেহের বিভিন্ন জায়গায় জমে থাকা যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো এবারে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরির মাধ্যমে এটিপি তৈরি করছে। তাহলে তুমি যখন ডায়েট কন্ট্রোল করবা, লং টার্ম ফাস্টিংয়ে থাকবা, অপুষ্টিতে ভোগবা, তখন পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। এটা আনএক্সপেক্টেড, এটা তুমি চাও নাই। আর অ্যাপোপ্টোসিস মানে যেটা তুমি চেয়েছো, অর্থাৎ কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। ওই যে বলে না যে এক সময় পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হয়, যেমন আরবিসি বা লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন শেষ হয়ে গেলেই আরবিসি বলবে আচ্ছা চালতা হো দুয়া মে ইয়াদ রাখনা, শেষ, গন। আমাদের অন্ত্রের এপিথেলিয়াল লাইনিং প্রতি মুহূর্তে হাজার হাজার বর্জ্য পদার্থ ফেস করতেছে, ও একটা সময় মরে যাচ্ছে। তাহলে আমাদের জেনেটিক্যালি যেই সেলগুলো মরে যাওয়াটা অবধারিত সেগুলোকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস। টক্সিকোসিস বলে আমাদের বইতে কিছু নাই, নিউট্রোটক্সিসও নাই, নেক্রোসিস মানে তো বলেই দিলাম পুষ্টির অভাব। আচ্ছা, চিত্রটি ম্যালেরিয়া পরজীবীর কোন দশা নির্দেশ করে? দেখো, একটা আংটির মতো শেপ আছে যেখানে কোনা বরাবর একটা নিউক্লিয়াস আছে আর হচ্ছে একদম মাঝখানে একটা বড় গহ্বর আছে। তাহলে আংটির মতো গহ্বর পাওয়া যায় কোন দশায়? সিগনেট রিং দশায়, ঠিক আছে। স্পোরোজয়েডটা হয় এরকম লম্বা, ক্রিপ্টোমেরোজয়েডটা হয় গোল, মেরোজয়েডটাও হয় গোল। তাহলে এটা হবে কি? সিগনেট রিং। এই সিগনেট রিং দশাটা কোথায় পাওয়া যায়? ইরাইথ্রোসাইটিক সাইজোগনিতে, মানব দেহে জীবনচক্রতে। আচ্ছা, হোসেন সাহেব ডোবার পানি ল্যাবে টেস্ট করে একটি অকোষীয় জীব দেখতে পান, এটি দেখতে ব্যাঙাচি আকৃতির। তাহলে বুঝতে পারছো এখানে যেহেতু অকোষীয় বলা হয়েছে, অকোষীয় মানেই হচ্ছে ভাইরাস। অকোষীয় মানে আর কোনো কথা হবে না, অ্যান্সার হবে কি? ভাইরাস। তিনি এর জেনেটিক বস্তুতে 60,000 জোড়া নিউক্লিওটাইড এবং 150টি জিন দেখতে পান। তাহলে বুঝতে পারছো 60,000 জোড়া নিউক্লিওটাইড আমরা কোথায় পাই? টিটুফাজে। তাহলে কোথায় পাবো? টিটুফাজে পাই, তাই না? 60,000 জোড়া নিউক্লিওটাইড এবং 150টি জিন পাওয়া যায় কোথায়? টিটুফাজ যে ভাইরাসটা আছে সেই ভাইরাসের ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। তাহলে কি বলা হয়েছে? ভাইরাসটির জেনেটিক বস্তুতে উপস্থিত থাইমিন, ডিঅক্সিরাইবোজ সুগার, সাইটোসিন। তাহলে আমরা জানি যে আমাদের টিটুফাজ ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। টিটুফাজ ভাইরাস এটা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস যদি হয়, ওর মধ্যে আমরা থাইমিন, ডিঅক্সিরাইবোজ সুগার, সাইটোসিন সবই পাবো। কিন্তু এটা যদি আমাদের আরএনএ ভাইরাস যেমন টোবাকো মোজাইক ভাইরাস হতো, আমরা কিন্তু সেক্ষেত্রে কি পেতাম না? আমরা থাইমিনও পেতাম না, আবার ডিঅক্সিরাইবোজ সুগারও পেতাম না। থাইমিনের পরিবর্তে ইউরাসিল পেতাম, ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে রাইবোজ সুগার পেতাম। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশায় হিমোজয়েন দেখা যায়? আমরা এর আগে পড়েছিলাম যে পাইরোজেন কার বিপরীতে তৈরি হয়, এটা অ্যান্সার ছিল মেরোজয়েড। আর হিমোজয়েন দশা আমরা কোথায় পাবো দেখো তো? এই সেম অ্যান্সারই হবে মেরোজয়েড।
ঠিক আছে, তাহলে মেরোজয়েড দশায় আমরা কি দেখতে পাই, তোমার হচ্ছে হিমোজয়েন বর্জ্য দেখতে পাই। আচ্ছা, সরি, এখানে একটা কাহিনী আছে। অ্যাকচুয়ালি হিমোজয়েন্টটা হবে তোমার অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েডে হিমোজয়েন্টটা তৈরি হয় দেখেই এর পরবর্তী ধাপে যখন হিমোজয়েন্টটা রিলিজ হয়ে যায় তার বিপরীতে তোমার পাইরোজেন ক্ষরণ হয়। তাহলে পাইরোজেন বললে সেটা হবে মেরোজয়েড, আর হিমোজয়েন দেখা যেটা বললে হবে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় আমরা কিভাবে আমাদের যে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের হেমাটিনটা ভেঙে আমাদের হিমোজয়েন তৈরি হয়, এবং এই সময় লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে কিছু দানাদার কণা দেখা যায় যেগুলোকে বলা হয় সার্ফনার্স দানা। এই সার্ফনার্স দানা দিয়ে কি ম্যালেরিয়া শনাক্ত করা যায়। দেহে টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? টিউমার মানেই অনেক সময় ক্যান্সার তৈরি হবে, তাহলে টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অনকোজেনেসিস। নেক্রোসিস মানে হচ্ছে পুষ্টির অভাবে যদি কোষের মৃত্যু হয়, পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। আর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর টিউমারের ছড়িয়ে যাওয়াকে বলা হয় মেটাস্টেসিস। কারো যদি ব্রেস্ট ক্যান্সার হয়, সেই ক্যান্সারটা যদি আমার মেরুদণ্ডে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হবে মেটাস্টেসিস। তাহলে তোমরা একটা মানে বায়োলজি পড়ার সময় খাতার পিছনে একটা পেজ নিবা, ওই পেজটাকে হচ্ছে বায়োলজি ডিকশনারি বানাবা। সেই ডিকশনারিতে লিখে রাখো অনকো মানে হচ্ছে ক্যান্সার, অনকো মানে হচ্ছে ক্যান্সার, আর জেনেসিস বা সিনথেসিস মানে হচ্ছে তৈরি। অনকো মানে হচ্ছে ক্যান্সার, জেনেসিস বা সিনথেসিস মানে হচ্ছে তৈরি। তাহলে কারো দেহে অনকো বা ক্যান্সার তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি বলো তো? অনকোজেনেসিস। কি বলবো? অনকোজেনেসিস। আচ্ছা, চিত্রটি ম্যালেরিয়া পরজীবীর কোন দশা নির্দেশ করে? দেখো এখানে গোলাপের মতো দুইটা স্তরে বিন্যস্ত হয়েছে, তাহলে এটা হলো রোজের দশা। দেখো যে গোলাপের মতো দুইটা লেয়ার আছে। তাহলে মোটামুটি আমাদের কিন্তু এমসিকিউ শেষ। তাহলে বুঝতেই পারছো এমসিকিউর জন্য আমাদের কোষ বিভাজনের যে কি পয়েন্টগুলো আপু শুরুতে বলে দিয়েছিলাম, প্রতিটা ধাপের এই কি পয়েন্টগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আর হচ্ছে অণুজীব থেকে আমাদের কিন্তু সায়েন্টিফিক নেই, বৈজ্ঞানিক নাম এগুলো খুবই কম আসে। ম্যালেরিয়াটা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে, ভাইরাসের বৈশিষ্ট্য, সাবভাইরাল সত্তা, ব্যাকটেরিয়ার যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া, এগুলো একটু ভালো করে আমাদেরকে জানতে হবে। এমসিকিউ সহজ আসবে, বাট বেসিক থেকে আসবে। তুমি শুধুমাত্র মুখস্থ করে কিন্তু উত্তর করতে পারবা না, চোখ কান খোলা রাখতে হবে, উদ্দীপক বুঝতে হবে, তারপরে সেই অনুযায়ী এমসিকিউগুলো অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা সিকিউতে চলে যাই। চক্র পি, যেখানে এ পর্যায়ে হচ্ছে 90 থেকে 95% আর বি পর্যায়ে হচ্ছে 5 থেকে 10%। তাহলে বুঝতে পারছো এখানে চক্র বলতে অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করেছে? আমাদের এই যে পুরা চক্রটা, যে চক্রের হচ্ছে মাত্র 5 থেকে 10% বলা হয়েছে বি পর্যায়, তাহলে বি মানে সেটা হচ্ছে মাইটোসিস বা এম ফেজ। আর বাকি পুরোটা সময় এটা হচ্ছে কোন পর্যায়? এ পর্যায়। তার মানে এই পর্যায়ের মধ্যে কত সময়? 90 থেকে 95%। তাহলে বুঝতেই পারছো এ পর্যায়ে হচ্ছে ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ আর এম ফেজ এই দুইটা মিলে আমাদের কি তৈরি হয়? কোষ চক্র বা সেল সাইকেল। কি তৈরি হবে? কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে এখানে আমার কি বলতে হবে? চক্র পি হচ্ছে কোষ চক্র, বি পর্যায়ে হচ্ছে আমাদের এম ফেজ বা মাইটোসিস দশা, এ পর্যায়ে হচ্ছে ইন্টারফেজ বা কোষ মধ্য পর্যায়। এখানে আমাদের গতে বলেছে এই পর্যায়টির বিভিন্ন দশার সংক্ষেপে বর্ণনা দাও। তাহলে আমাদের এখানে কি হবে? বলতে হবে যে উদ্দীপকে এই পর্যায়টি হলো ইন্টারফেজ পর্যায়। তাহলে ইন্টারফেস পর্যায়ে বিভিন্ন দশার বর্ণনা যদি চায়, তাহলে অবশ্যই 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 তুমি পয়েন্ট করে লিখবা। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট আমাদের কি হবে? G1। তাহলে G1 দশার সিদ্ধান্ত গ্রহণ হবে একটা কোষ কি বিভাজিত হবে নাকি হবে না। এরপরে আমাদের প্রোটিন, ডিএনএ এবং আরএনএ প্রতিলিপনের যত কাঁচামাল প্রয়োজন, প্রোটিন, ডিএনএ এবং আরএনএ প্রতিলিপনের যত প্রয়োজনীয় উপাদান, সব প্রয়োজনীয় উপাদানগুলো তৈরি হবে। প্রোটিন, ডিএনএ এবং আরএনএ প্রতিলিপনের সমস্ত প্রয়োজনীয় উপাদান তৈরি হবে। আর হচ্ছে এই প্রক্রিয়ার শুরুতেই একটা বিশেষ প্রোটিন তৈরি হয় যার নাম সাইক্লিন। এই সাইক্লিনটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই এনজাইমটার সাথে যুক্ত হয়ে সমস্ত প্রক্রিয়ার ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। মনে রাখবা, ফসফোরাইলেশন মানে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হয়ে শক্তি জমা করে রাখা। তাহলে শক্তি জমা করে থাকলেই এই শক্তিকে কাজে লাগিয়ে পরবর্তীতে পুরো চক্রটা নিয়ন্ত্রিত হবে। তাহলে এই কয়টা কাজ হয় আমাদের কোথায়? G1 দশায়।
এরপরে আসো এস ফেজ। এস দশা মানেই হচ্ছে ডিএনএর কি হবে, রেপ্লিকেশন হবে, এখানে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। লাস্ট G2 ফেজ। এই G2 ফেজে কি হবে, আমাদের যেহেতু পরবর্তীতে মাইটোসিস শুরু, সো মাইটোসিসে স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইক্রোটিউবিউল তৈরিকারী পদার্থসমূহের সংশ্লেষ হবে। একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম হবে, যে সেন্ট্রোজোমটা আমাদের মাইক্রোটিউবিউল তৈরি শুরু করে দিবে। এখানেও কিন্তু কিছু সিদ্ধান্ত গ্রহণ হবে, যে কোষগুলো G1 এ সিদ্ধান্ত নিতে পারেনি তারা সিদ্ধান্ত গ্রহণ করবে G2 তে এসে, আর মাইটোসিসে চলে যাওয়ার জন্য একটা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হবে। তাহলে এই যে আমাদের 3টা ধাপে কি কি হচ্ছে, এটা আমরা সুন্দর করে পয়েন্ট করে লিখে দিব, এবং অবশ্যই এই ছবিটা ড্র করতে হবে এবং কোথায় কতটুকু সময় ব্যয় হচ্ছে। ঠিক আছে, কোথায় কতটুকু সময় ব্যয় হচ্ছে, যেমন সবার প্রথমে বলতে পারি হচ্ছে G1 এখানে হচ্ছে 30 থেকে 40%, এরপরে হচ্ছে এস এখানে হচ্ছে 30 থেকে 50%, আর হলো আমার G2 এখানে হচ্ছে 10 থেকে 20%। ওকে, তাহলে এই সময়গুলো অবশ্যই তোমাকে উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখো কি বলেছে, জীবের জীবনে এ পর্যায়ের গুরুত্ব সার্বিকভাবে পি চক্রের তাৎপর্য ব্যাপক। তাহলে এখানে আমাদের জ্ঞান কি হবে, জ্ঞান হচ্ছে এখানে এ পর্যায়ে বলতে বোঝানো হচ্ছে কি আমাদের ইন্টারফেজ। তাহলে তোমাকে এখানে অনুধাবনে কি লিখতে হবে, অনুধাবনের জন্য ইন্টারফেস দশার সংজ্ঞা দিতে হবে, যে দুটি মাইটোসিসের মধ্যবর্তী এই বিশ্রাম বা প্রস্তুতিমূলক পর্যায়কে বলা হয় ইন্টারফেস। এরপরে গুরুত্ব কি কি দেখো, ইন্টারফেস দশায় আমার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে একটা কোষ বিভাজিত হবে কিনা, প্রয়োজনীয় যত কাঁচামাল আছে ডিএনএ আরএনএ প্রতিলিপনের সকল উপাদানগুলো তৈরি হয়। এরপরে আমাদের এই প্রক্রিয়াতে কি পাবো আমরা, এই প্রক্রিয়াতে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়, যার কারণে পরবর্তীতে আমাদের কোষ বিভাজনটা অনেক বেশি সহজতর হয়ে যাবে, এবং আমাদের কোষ বিভাজনের যাবতীয় প্রস্তুতি এই ইন্টারফেস দশা গ্রহণ করা হয়, নইলে কখনোই আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি পসিবল ছিল না। আর এখানে পি চক্রটা কি বুঝিয়েছে, পি চক্র হলো কোষ চক্র। তাহলে কোষ চক্র আছে বিধায় আমার কোষগুলা কি করবে, সার্বিকভাবে কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে, সার্বিকভাবে কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে, এবং আমাদের জীব এই কোষের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমেই বংশবৃদ্ধি করতে পারে। তাহলে কোষচক্র না থাকলে আমাদের সংখ্যা বৃদ্ধি হতো না, কোষ বিভাজন হতো না, এমনকি জীবের গঠন, দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি পসিবল ছিল না। এটা বইতে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই পয়েন্ট করে লিখবা, ঠিক আছে। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রে দেখো এ জনন পদ্ধতি মানব দেহে ঘটে। তাহলে দেখি বুঝতে পারতেছে, এখানে এ জনন পদ্ধতি বলতে বোঝানো হয়েছে আমাদের সাইজোগনি। মানুষের দেহে কোষ বিভাজন চলাকালে বারবার বারবার অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি হয়, এই দশাটাকে বলা হয় সাইজন্ট। এই সাইজন্ট দশাটা বারবার তৈরি হচ্ছে দেখে মানব দেহের জীবন চক্রকে বলা হয় সাইজোগনি। সে অনেক অনেক কাল আগের কথা, হ্যাঁ 1971 সালে আমরা পড়েছিলাম যে যদি আমাদের ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন যদি আমাদের বারবার হয়, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন যদি বারবার হয় কিন্তু সাইটোকাইনেসিস মাত্র একবার হয়, ক্যারিওকাইনেসিস বারবার আর সাইটোকাইনেসিস যদি একবার হয়, তাহলে একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, যাকে আমরা বলি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন। এটা আমরা কোষ বিভাজনে পড়েছিলাম, এটার এক্সাম্পল ছিল ডাবের পানি। হ্যাঁ, তো এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যেই দশা, এটা যদি আমাদের প্রাণী কোষে হয়, এটাকে আমরা বলেছিলাম কি প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আর হচ্ছে যদি উদ্ভিদ কোষে হয় তাহলে সেটাকে আমরা বলেছিলাম তোমার হলো সিনোসাইট। তাহলে এবার দেখেছো এই আমাদের ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রে এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশা অর্থাৎ মুক্ত প্রাণকেন্দ্র বিভাজন হয় দেখেই আমাদের ম্যালেরিয়া পরজীবীর গণ হলো প্লাজমোডিয়াম। আচ্ছা, তাহলে সাইজোগনি দুই রকম, যকৃতে যেটা হয় সেটা হলো হেপাটিক সাইজোগনি, মানুষের লোহিত রক্তকণিকা যেটা হয় সেটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। বীজজনন পদ্ধতি হয় মশকির দেহে, তার মানে এটা হচ্ছে যৌন জনন। মানুষের দেহে কোনটা হয়, অযৌন জনন। তাহলে এটার মধ্যে ক্রপের ভেতরে ঘটে হলো গ্যামিটোগনি অর্থাৎ গ্যামির সৃষ্টি হয়, শুক্রাণু আর ডিম্বাণু সৃষ্টি হয়। আর ক্রপের বহিঃপ্রাচীরে হচ্ছে স্পোর সৃষ্টি হয় অর্থাৎ স্পোরোগনি হয়, স্পোরোগনি।
তাহলে চিত্রের পরজীবীর জীবনচক্রে এ ও বি পদ্ধতির বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে এ আর বি পদ্ধতির বৈসাদৃশ্য মানে হলো গ্যামিটোগনি, সাইজোগনি আর স্পোরোগনি। হ্যাঁ, তাহলে যদি বৈসাদৃশ্য বলে অবশ্যই আমাদের কি করতে হবে, পয়েন্ট করে লিখতে হবে। ঠিক আছে, বৈসাদৃশ্য মানেই হচ্ছে পয়েন্ট, বৈসাদৃশ্য মানেই হচ্ছে পয়েন্ট। সাদৃশ্য, বৈসাদৃশ্য, তুলনা এগুলো বললে আমরা পয়েন্ট করে লিখব। আর যদি পার্থক্য বলে তাহলে আমরা ছকে লেখার চেষ্টা করব। অনেক সময় বৈসাদৃশ্য ছকে লিখলে অনেকে নাম্বার দেয়, বাট আমি প্রেফার করব পয়েন্টে লেখা। যেমন এখানে তোমাকে প্রথমে পরিচয় লিখতে হবে। হ্যাঁ, এ হচ্ছে কাকে বোঝানো হচ্ছে, এ বোঝানো হচ্ছে তোমার সাইজোগনিকে, আর বি হচ্ছে কি তোমার হলো স্পোরোগনি বলতে পারো, গ্যামেটোগনি বলতে পারো, বা যৌন অযৌন জনন প্রক্রিয়া বলতে পারো। ঠিক আছে, এ বলতে অযৌন জনন প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে যা সাইজোগনি নামে পরিচিত, বি বলতে যৌন জনন প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে যা গ্যামেটোগনি স্পোরোগনি নামে পরিচিত। তাহলে আমাদের প্রথমে কি বলতে হবে যে সাইজোগনি কোথায় হয়, মানুষের যকৃৎ ও আরবিসিতে। মানুষের, এগুলো কিন্তু পয়েন্ট করে লিখবা। হ্যাঁ, আর হচ্ছে আমাদের যেটা কিনা তোমার হলো অযৌন জনন প্রক্রিয়া, তার মানে স্পোরোগনি, সেটা হয় আমাদের ক্রপের ভিতরে আর ক্রপের প্রাচীরে। তাহলে এখানে তোমাকে দশার নামগুলো লিখতে হবে যে আমাদের সাইজোগনিতে কোন কোন দশা পাওয়া যায়। তোমার ট্রফোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন, ট্রফোজয়েড, মেরোজয়েড। আর এখানে আমার কি কি পাওয়া যাচ্ছে, আমার এখানে পাওয়া যাচ্ছে তোমার হচ্ছে গ্যামিট, জাইগোট, উওকিনেট, উওসিস্ট। তাহলে সাইজোগনি শেষ হয় কোথায় এসে, সাইজোগনি শেষ হয় আমাদের গ্যামেটোসাইটে। সাইজোগনি শেষ হয় গ্যামেটোসাইটে, আর স্পোরোগনি শেষ হয় কোথায়, স্পোরোজয়েটে। স্পোরোজয়েটে শেষ হয় আমাদের যেটা সাইজোগনিতে কোনো গ্যামিট সৃষ্টি হয় না, শুধু গ্যামেটোসাইট তৈরি হয়, বাট কোনো গ্যামিট বা শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না। এখানে হচ্ছে গ্যামেট সৃষ্টি না হলে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট সৃষ্টি হওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু এখানে জাইগোট সৃষ্টি হবে। সাইজোগনির কিন্তু পুনরাবৃত্তি ঘটে, হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, জীবাণুগুলো বড় থাকলে আবার ছোট হয়, কিন্তু আমাদের স্পোরোগনি বা গ্যামেটোগনির কোনো পুনরাবৃত্তি ঘটে না। সাইজোকলিন চলাকালীন সময় আমাদের রোগীর দেহে যে প্রতিক্রিয়াটা হচ্ছে কি, কাঁপুনি সহ দেহে জ্বর আসে, কিন্তু আমাদের যৌন জনন চলাকালীন এরকম কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তাহলে মেইনলি আমাকে কোথায় হচ্ছে, কোন কোন কোষে হচ্ছে, কি কি দশা, কোন দশায় শেষ, কোন দশায় শুরু, গ্যামিট বা জাইগোট কোথায় পাওয়া যায়, কোন চক্রের পুনরাবৃত্তি হয়, আর কোন চক্রে কাঁপুনি সহ জ্বর আসে। যেমন হিমোজয়েন আর পাইরোজেন, এই হিমোজয়েন আর পাইরোজেনের কাহিনী কোথায় আছে, হিমোজয়েন পাওয়া যায় হলো আমাদের এই সাইজোগনিতে, বাট আমরা গ্যামিটো বা স্পোরোগনিতে হিমোজয়েন পাচ্ছি না। তাহলে আমি তোমাদের বোঝার স্বার্থে এরকম পাশাপাশি করে লিখে দিলাম, তোমরা চাইলে ছক করতে পারো, বাট সেফ প্লে করাটা ভালো। এই জন্য সাদৃশ্য, বৈসাদৃশ্য বা তুলনা এই টাইপের প্রশ্ন আসলে পয়েন্ট করে লিখবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, তাহলে আমরা এটা উত্তর লিখে ফেলেছি। এরপরে বলা হয়েছে যে চিত্রে বর্ণিত পরজীবীর জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয় দশা দৃশ্যমান। উক্তিটির সাথে তুমি কি একমত? তাহলে এখানে কি বলা হয়েছে যে চিত্রে বর্ণিত পরজীবীটি হচ্ছে গিয়ে ম্যালেরিয়া পরজীবী, যার দেহে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয় দশা বিদ্যমান। তাহলে কোনো জীবের জীবনচক্রে এই হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয় দশার যে পর্যায়ক্রমিক বিবর্তন, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক বিবর্তন, সেটাকে বলা হচ্ছে তোমার যৌনক্রম। ঠিক আছে, তাহলে ম্যালেরিয়া পরজীবীর দেহে অবশ্যই আমরা যৌনক্রম দেখতে পাই। যেমন ম্যালেরিয়া পরজীবীর দেহে যতক্ষণ পর্যন্ত এটা মানব দেহে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হ্যাপ্লয়েড দশা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মানব দেহে ততক্ষণ পর্যন্ত ওদের হ্যাপ্লয়েড দশা। যেমন সবার প্রথমে আমরা যদি বলি ক্রিপ্টোজয়েড, এরপরে হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, এরপরে স্পোরোজয়েড। তাহলে মানুষের দেহে সর্বপ্রথম প্রবেশ করেছিল কোনটা, স্পোরোজয়েড দশা। সেই স্পোরোজয়েড থেকে ক্রিপ্টোজয়েড, সাইজন্ট,
ক্রিপ্টোমেরোজয়েড, সাইজন্ট, আবার মেটাক্রিপ্টোমেরোজয়েড, ঠিক আছে। এরপরে সেটা আবার আরবিসিতে প্রবেশ করে আবার ট্রফোজয়েড, আবার সাইজন্ট, এরপরে আবার গ্যামেটোসাইট ফর্মেশন করছে। তার মানে এরা সবাই হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েডের আন্ডারে পড়ে যাচ্ছে। মানুষের দেহে পুরো যে দশাগুলো পাওয়া যায় সবগুলোই হচ্ছে হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড দশার মধ্যে কি কি আমরা পেয়েছি? ডিপ্লয়েড দশা মানেই হচ্ছে আমার জাইগোট। এই জাইগোটটা যদি একটু লম্বা এবং সচল হয় তখন সেটা তৈরি করে উওকিনেট। উওকিনেটটা গল্লু পটকা হয়ে গেলে তাকে বলা হয় উওসিস্ট। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম, মশকি যখন মানুষকে প্রথম দংশন করবে তখন মশকের দেহ থেকে সর্বপ্রথম মানুষের দেহে আসে স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা আমাদের যকৃতের ভেতরে তৈরি করে ক্রিপ্টোজয়েড, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েড, আবার সাইজন্ট, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোজয়েডটা তাহলে এবারে কি তৈরি করতেছে? মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডটা যখন এবার আরবিসির কাছে আসবে, লোহিত রক্তকণিকায় আসবে, তখন তৈরি করে হচ্ছে ট্রফোজয়েড। এই ট্রফোজয়েড থেকে আমরা কি পাই? সিগনেট রিং। এরপরে হচ্ছে অ্যামিবয়েড, রোজেট, আবার মেরোজয়েড। সেই মেরোজয়েডগুলো যখন রক্তে রিলিজ হয় তৈরি করে গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইট থেকে কি একটা হলো পুং গ্যামেটোসাইট আর একটা হলো স্ত্রী গ্যামেটোসাইট। এই পুং আর স্ত্রী গ্যামিট মিলে তৈরি করে জাইগোট। জাইগোট থেকে উওকিনেট, উওকিনেট থেকে উওসিস্ট, উওসিস্ট থেকে আবার স্পোরোজয়েড। তাহলে আমাদের যখনই জাইগোটটা ফর্মেশন হলো, সেই জাইগোট, উওকিনেট, উওসিস্টে আবার মিওসিস হয়ে ওরা হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে এই জাইগোট থেকে শুরু করে স্পোরোজয়েড পর্যন্ত এই পুরোটা হচ্ছে ডিপ্লয়েড, আর মিওসিসের পর এই স্পোরোজয়েড থেকে শুরু করে আবার জাইগোট হওয়ার আগ পর্যন্ত পুরাটাই হ্যাপ্লয়েড। তাহলে মশকির দেহে যা কিছু হচ্ছে, গ্যামেটোসাইট থেকে গ্যামিট ফর্মেশন, এরপরেই জাইগোট, উওকিনেট, উওসিস্ট পুরাটাই ডিপ্লয়েড। যেই মাত্র ওসিস্টের উপরে মিওসিস হবে এরপরের পুরোটা দশায় আবার হচ্ছে হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় যৌনক্রম। তাহলে তোমরা এই ফ্লোচার্টটা সুন্দর করে দেখাই দিবা, কোন কোন দশা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সেটাও বলে দিবা, ঠিক আছে। এটাই হচ্ছে ঘর অ্যান্সার। অণুজীব এক্স হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে সংখ্যা বৃদ্ধি করে, অণুজীব ওয়াই মানব দেহে আক্রমণ করলে প্রবল উদরাময় সৃষ্টি করে। তাহলে ব্যাকটেরিয়ার দেহে সংখ্যা বৃদ্ধি করে কোনটা বলো তো? আমাদের হচ্ছে গিয়ে ভাইরাস। কোন ভাইরাসটা আমাদের ব্যাকটেরিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসে? টিটুফাজ ভাইরাস, ঠিক আছে। তাহলে এক্স অণুজীবের ব্যাকটেরিয়ার দেহের সংখ্যা বৃদ্ধির দুটি প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে আবার যথারীতি আমরা জানি, এখানে তোমরা বলে দিবা যেখানে এক্স অণুজীব বলতে বোঝানো হয়েছে আমাদের টিটুফাজ ভাইরাস। এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধির দুটি প্রক্রিয়া হলো লাইটিক ও লাইসোজেনিক চক্র। এটা হচ্ছে আমাদের জ্ঞান আর অনুধাবন। তারপরে তুমি দুইটার মধ্যে সুন্দর করে তুলনা করে দিবা। যেমন আমাদের লাইটিক চক্রটা হয় কোথায় বলো তো? আমাদের হলো কি বলাটাকে বলা হয় টিটুফাজ ভাইরাস করে। লাইসোজেনিক চক্রটা করে হচ্ছে ল্যামডাফাজ। লাইটিকটা করবে কি? আমাদের যে ব্যাকটেরিয়া কোষ, সে ব্যাকটেরিয়া কোষের বিদারণ করে বের হয়ে আসে। ব্যাকটেরিয়ার ভিতরে সংখ্যা বৃদ্ধি করে পুরো ব্যাকটেরিয়াটাকে পটাশ করে ফাটায় বের হয়ে আসবে। কিন্তু এখানে ওরা কি করবে? ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যুক্ত হয়। ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে যুক্ত হয়ে যায় এবং ওরা হচ্ছে ব্যাকটেরিয়া কোষের বিদারণ করে না। লাইসোজেনিক যে চক্রটা আছে সেই চক্রের মাধ্যমে আমাদের কি হবে? অসংখ্য ভাইরাস তৈরি হয়। অসংখ্য ভাইরাস তৈরি হয়। আর হচ্ছে এখানে যতবার ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হবে, মানে দ্বিবিভাজন করবে, যতবার ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন হবে ততবার আমাদের দুইটা করে ভাইরাস সৃষ্টি হবে। কারণ ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়া ডিএনএতে এবার একত্রিত হয়ে গিয়েছে। তাহলে যতবার আমাদের ব্যাকটেরিয়াটা সংখ্যা বৃদ্ধি করবে ততবার ভাইরাসটা ডাবল হবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এই যে লাইটিক চক্র, এই লাইটিক চক্রতে আমাদের কোনো প্রোফাজ তৈরি হয় না, কিন্তু এখানে প্রোফাজ তৈরি হয়। ভাইরাল ডিএনএ আর ব্যাকটেরিয়াল ডিএনএটা যখন একত্রিত হয়ে যায় দুইটাকে আমরা একসাথে বলে থাকি প্রোফাজ। আমাদের এই যে লাইটিক চক্রটা, এই লাইটিক চক্রটার মাধ্যমে সাধারণত আমরা কি পাই?
তোমার হচ্ছে যেহেতু পুরো কোষটা ব্লাস্ট হয়ে যাচ্ছে, তাহলে ব্যাকটেরিয়া কোষটা পরিপূর্ণরূপে কি হয়ে যায়, আমার ধ্বংস হয়ে যায়, তাই না? ব্যাকটেরিয়া কোষটা পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা ভিরুলেন্ট, একটা মানে তীব্র একটা দশা। হ্যাঁ, এই দশাটা হলে আমরা হচ্ছে কি পুরো ব্যাকটেরিয়া কোষটাকে আর সেভ করতে পারবো না। এই জন্য এই দশার আরেক নাম হলো ভিরুলেন্ট ফাজ, ভিরুলেন্ট দশা। আর এটা যেহেতু মৃদু, এই জন্য এটাকে আমরা বলি টেম্পারেট দশা। ভিরুলেন্ট আর একটা হচ্ছে কি টেম্পারেট। ভিরুলেন্ট আর আমরা কি বলেছি, টেম্পারেট বলেছি। ওকে, তাহলে তোমাদের বইতে আরও অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। আমি মেইন পার্থক্যগুলো বললাম যে টিটোফাজ ভাইরাসে হয়, ল্যামডাফাজ ভাইরাসে হয়। এরা ব্যাকটেরিয়া কোষটা পুরোটা ফাটায় বের হয়ে আসে, বাট এরা কি করবে, ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএটা যুক্ত হয়ে যতবার ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবে ততবার ভাইরাসের ডিএনএটাও সংখ্যা বৃদ্ধি হবে। এই দুইটা রিকম্বিনেন্ট ডিএনএকে আমরা একত্রে বলেছিলাম প্রোফাজ। এখানে অসংখ্য ভাইরাস তৈরি হয়, দুইটা করে ভাইরাস সৃষ্টি হয়, ভিরুলেন্ট ফাজ, টেম্পারেট ফাজ। ওকে, আচ্ছা, অণুজীব ওয়াই মানুষের মৃত্যুর জন্য দায়ী হতে পারে। তাহলে আমাদের এখানে অণুজীব ওয়াই যেহেতু মানুষের দেহে প্রবল উদরাময় সৃষ্টি করে, তাহলে এটা হচ্ছে ভিব্রিও কলেরা। তাহলে ভিব্রিও কলেরা কি তৈরি করে, মানুষের দেহে কলেরা সৃষ্টি করে। তাহলে কলেরা হলে অ্যাকচুয়ালি কি হয়, কলেরা হচ্ছে আমাদের একটা বিশেষ ব্যাকটেরিয়া যেটা কিনা এন্টারোটক্সিন নামে একটা বিষ তৈরি করে। এই এন্টারোটক্সিন করবে কি, আমাদের অন্ত্রে গিয়ে অন্ত্রের পানি ধারণ ক্ষমতা কমিয়ে দেয়, অন্ত্রের পানি ধারণ ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। তাহলে আমরা যখন খাবার খাবো, আমাদের খাবারের সাথে পানি, লবণ সব কিছু কি হয়ে যায়, বের হয়ে যাবে। নর্মালি তো নিয়মটা কি, আমাদের যে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র আছে, এই ক্ষুদ্রান্ত্রের ভিতর দিয়ে পরিপাকের সময় যখন খাবারটা ট্রান্সপোর্ট হবে, আমাদের ইন্টেস্টাইনের ওয়ালে যে এন্টারোসাইট বা অন্ত্রের কোষ আছে, সে অন্ত্রের কোষে খাবারগুলো শোষণ হওয়ার কথা। এন্টারোটক্সিনটা করবে কি, এই খাবারের শোষণটাকে নষ্ট করে দেয়। তখন সব খাবার, পানি, লবণ কি হয়ে যাবে, সব বের হয়ে যাবে, কিছুই থাকবে না, তুমি কিছুই ধরে রাখতে পারবা না। ঠিক আছে, তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে প্রথম দিকে মল তৈরি হয়, পরে চাল ধোয়া পানি নির্গত হয়, চাল ধোয়া পানি। তাহলে রোগীর কি হবে, এই পাতলা পায়খানা হচ্ছে, বমি বমি ভাব, পেটে ব্যথা। তোমার যেহেতু সব পানি আর লবণ বের হয়ে যাচ্ছে, সো তোমার পানি শূন্যতা দেখা যাবে। পানি শূন্যতা দেখা গেলে তোমার যে নাড়ি আছে, নাড়ির স্পন্দন কমে যাবে। নাড়ি মানে মহিলা না, আমাদের পালস, আমরা যে হাতের মধ্যে তোমার রেডিয়াল পালস দেখি না, এই পালসটা আস্তে আস্তে কমে যাবে। তারপরে আমাদের যেহেতু পানি কমে যাচ্ছে, পালস কমে যাচ্ছে, আমার এবার মাসেল ক্র্যাম্প শুরু হবে, মাংসপেশির সংকোচন হবে, খিঁচুনি হবে, পেশেন্ট খিঁচুনি হবে। এরপরে কি হবে, রক্তচাপ কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাবে এবং পেশেন্ট আস্তে আস্তে কি হয়ে যাবে, শকে চলে যাবে। তার মানে মোট কথা, পেশেন্টের দেহের সব পানি বের হয়ে যাচ্ছে, ও ডিহাইড্রেটেড, আস্তে আস্তে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, পালস রেট কমে যাচ্ছে, শ্বসন হার কমে যাচ্ছে, খিঁচুনি দেওয়া শুরু করতেছে এবং পেশেন্ট শকে চলে যাবে। এই জন্য এটা থেকে মানুষের মৃত্যু হতে পারে। ওকে, তাহলে সব লক্ষণগুলো একসাথে লিখে দিতে হবে। এবারে দেখো তো, ওয়াই প্রক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করো। তাহলে এখানে জ্ঞান কি হবে, উদ্দীপকের ওয়াই প্রক্রিয়াটি হচ্ছে মায়োসিস 1 এর প্রোফেজ 1 প্রক্রিয়ার, মায়োসিস 1 প্রক্রিয়ার প্রোফেজ 1 প্রক্রিয়ার প্যাকেইটিন দশায় সংঘটিত ক্রসিং ওভার। তাহলে অবশ্যই ছবি আঁকবা পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এটা জ্ঞান হচ্ছে কি, উদ্দীপকের ওয়াই প্রক্রিয়াটি হলো মায়োসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 উপপর্যায়ের প্যাকাইটিন দশায় সংঘটিত ক্রসিং ওভার। তাহলে ছবিটা কেমন হবে দেখো, এই ধরো এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম হোমোলোগাসের, আমি এগুলোকে চিহ্নিত করলাম এ বি সি ডি। ওকে, এই পাশে আমি আরেকটা আঁকলাম, বললাম এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। ঠিক আছে, এবার হবে কি, আমার এই দুইটা ক্রোমোজোমের মধ্যে এই যে এ আর এই দুইটা করলো কি, পরস্পরের সাথে কায়াজমা তৈরি করলো। কি তৈরি করলো বলো তো, এই যে কায়াজমা তৈরি করলো। এখানে আমাদের এই যে আমাদের আরেকটা ক্রোমোজোম আছে, এক্স আকৃতির কায়াজমা তৈরি করলো। ঠিক আছে, এখানে কি এই বরাবর ছিল তোমার হচ্ছে এই বরাবর ছিল তোমার হলো এ প্রাইম।
তাহলে দেখো আমাদের এই ধাপের প্রথমে কি হচ্ছে, এই ধাপে প্রথমেই হচ্ছে নাম্বার 1 আমাদের যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম ছিল, এটা আমি আগেও বলেছিলাম, বাইভ্যালেন্টে 4টা ক্রোমাটিড তৈরি হয়, 2টা ক্রোমোজোমের 4টা ক্রোমাটিড, এই 4টা ক্রোমাটিডকে বলা হচ্ছে টেট্রাড। একই ক্রোমোজোমের 2টা হলো সিস্টার, পাশাপাশি 2টা ক্রোমোজোমের ক্রোমাটিড হচ্ছে নন সিস্টার। তাহলে কি হবে, এই যে নন সিস্টার যে ক্রোমাটিডগুলো আছে ওদের মধ্যে এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হবে। এই কায়াজমা বরাবর আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই এনজাইম দিয়ে কায়াজমা বরাবর ভেঙে যাবে এবং লাইগা যায় কি দিয়ে, লাইগেজ দিয়ে এই ভাঙা টুকরা কি হয়ে যাবে, জোড়া লেগে যায়। তাহলে প্রথমে আমাদের নন সিস্টার যে ক্রোমাটিড দুটা, এটা এক্স আকৃতির গঠন তৈরি করে কাছাকাছি আসলো, এবারে টুস করে কি হবে, এই বরাবর ভেঙে যাবে। ঠিক আছে, টুস করে আমাদের এই বরাবর ভেঙে যাবে। তখন কি দেখা যাবে, এই যে আমাদের যে এ প্রাইম অংশটা ছিল এটা এখন এখানে চলে আসলো, এখানে সি প্রাইম অংশটা এখানে চলে আসবে, আর আমাদের এই ক্রোমোজোমের যেই এ অংশটা এখানে চলে আসলো, সি অংশটা এখানে চলে আসলো। তার মানে এখানে ছিল এ, এখানে ছিল কি সি আর ডি, সরি, আর এখানে তাহলে এর জায়গায় এ প্রাইম, ডি এর জায়গায় ডি প্রাইম চলে আসবে, সরি সি না, এখানে হবে ডি প্রাইম, আর এখানে ডি চলে আসলো। তাহলে এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ওকে, তাহলে ওয়াই প্রক্রিয়াটি তাৎপর্য দেখবা যে সব কিছু বৈচিত্র্য, ঠিক আছে। এখানে কি হবে, জেনেটিক পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন, প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি, ঠিক আছে, সকল পরিবর্তন সংঘটিত হবে। আচ্ছা, ক্যারিওকাইনেসিসকে আমরা এখন জ্ঞানমূলক প্রশ্নতে চলে এসেছি। তাহলে আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে নিউক্লিয়াসের বিভাজনকে, কার বিভাজন বলো তো, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস। স্যাটেলাইট ভাইরাস আমাদের প্রোটিন দ্বারা আবদ্ধ, ঠিক আছে, ভাইরাসে তো বেসিক্যালি একটা ক্যাপসিড থাকে, তাই না, ওই ক্যাপসিড বা প্রোটিন দ্বারা আবদ্ধ যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিডটাকে আমরা বলি স্যাটেলাইট। ওকে, তাহলে প্রোটিন দ্বারা আবদ্ধ নিউক্লিক অ্যাসিড বা স্যাটেলাইট অন্য ভাইরাসের সাহায্যে যদি পোষক দেহে রোগ সৃষ্টি করে। ব্যাপারটা কীরকম হলো, নর্মালি আমাদের যদি একটা নিউক্লিক অ্যাসিডের চারপাশে প্রোটিন থাকে সেটাকে তো আমরা বলি ভিরিয়ন, ঠিক আছে। তাহলে এই যে যদি ভিরিয়নটা আমাদের অন্য একটা ভাইরাসকে ইউজ করে আরেকটা পোষক দেহে রোগ সৃষ্টি করে, এটাকে বলা হয় স্যাটেলাইট ভাইরাস। মোট কথা একটা নর্মাল ভাইরাসে কিন্তু তার রোগ সৃষ্টি করতে হলে আরেকটা ভাইরাসের সাহায্য নিতে হয়। প্রিয়ন্স কি, তাহলে আমরা জানি সংক্রামক প্রোটিন সুতা, যেটা কিনা মানুষ, উদ্ভিদ, প্রাণী দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে, তাদেরকে বলা হয় প্রিয়ন্স। আর ইন্টারকাইনেসিস হচ্ছে কি, আমাদের মায়োসিস 1 ও 2 এর মধ্যবর্তী দশাকে বলা হয় ইন্টারকাইনেসিস। ইন্টারফেজ হচ্ছে দুটি মাইটোসিসের মধ্যবর্তী দশা, আর ইন্টারকাইনেসিস হচ্ছে মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মধ্যবর্তী দশা। এখানে কিন্তু রেপ্লিকেশন হয় না। পরীক্ষা অনেক সময় ইন্টারফেজ আর ইন্টারকাইনেসিসের পার্থক্য কিন্তু অনুধাবনের জন্য দিয়ে দেয়। আচ্ছা, মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, এটা হচ্ছে অনুধাবন। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, আমরা জানি আমাদের জনন মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য জনন কোষ তৈরির প্রক্রিয়া হচ্ছে মায়োসিস। তাহলে এখানে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, এই জন্য মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়া কিভাবে ভূমিকা রাখে আমরা বলেছিলাম, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম মানে ACP, ঠিক আছে। আর হচ্ছে আমাদের রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া হচ্ছে শিম জাতীয় ফুলের উদ্ভিদের নোডিউলে কি করবে, এরা সবাই হচ্ছে বাতাসে নাইট্রোজেনকে মাটির সাথে মিশিয়ে
মাটির উর্বরতা বৃদ্ধি করে। এটা আপু আগে এমসিকিউতে দেখিয়েছি। মানে ওরা বাতাসে যখন বাতাস গ্রহণ করবে সেখানকার নাইট্রোজেনটাকে মাটির সাথে মিশিয়ে ইউরিয়া সারের মতো মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি নাইট্রোজেন সংবন্ধন। তাহলে তুমি যদি নাইট্রোজেন সংবন্ধনের সংখ্যাটা লেখো 1 পাবা, এই উদাহরণগুলো লিখে দিলে কি পাবা? 2 এ 2 পাবা। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর দেহে রক্তশূন্যতা দেখা যায় কেন? তাহলে এই ম্যালেরিয়া আক্রান্ত রোগীর দেহে রক্তশূন্যতা দেখা যাওয়ার কিছু কারণ আছে। নাম্বার 1 কারণ হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাবে কিসের জন্য? এরিথ্রোসাইটিক সাইজোগনি চলাকালীন মেরোজয়েডগুলো কি করে? পুরো আরবিসি ব্লাস্ট করে বের হয়ে আসে। নাম্বার 2 আমাদের যকৃৎ আর প্লীহা অনেক বড় হয়ে যায়। হেপাটোমেগালি আর স্প্লেনোমেগালি হয় জীবাণুকে ধ্বংস করার জন্য, যার কারণে আমাদের লোহিত রক্তকণিকার উৎপাদন ব্যাহত হয়। আমাদের লোহিত রক্তকণিকা তো নর্মালি কি হবে? আমাদের হচ্ছে ভ্রূণীয় দশায় যকৃৎ থেকে আসে, জন্মের পর অস্থিমজ্জা থেকে আসে। যদি যকৃৎ প্লীহাটাই বড় হয়ে যায় আরবিসি তৈরিও হবে না, একে তো তৈরি হচ্ছে না, তার উপরে দিয়ে আবার আমাদের জীবাণুগুলো সব আরবিসিকে ধ্বংস করে দিচ্ছে। নাম্বার 3 আমাদের এই আক্রান্ত প্লীহা একটা বিশেষ পদার্থ তৈরি করে যার নাম লাইসোলেসিথিন। এই লাইসোলেসিথিনটা কি করবে জানো? আরবিসিকে ধ্বংস করে ফেলে। লাইসোলেসিথিন। আর আমাদের যে প্লাজমোডিয়াম পরজীবী আছে, পরজীবী একটা বিশেষ অ্যান্টিবডি তৈরি করে যার নাম হিমোলাইসিন। হিমোলাইসিন, এই হিমোলাইসিনটাও কিন্তু কি করবে? আরবিসিকে ধ্বংস করে ফেলবে। তাহলে প্লীহা নিজে তৈরি করছে লাইসোলিসিথিন আর পরজীবী তৈরি করছে হিমোলাইসিন। একে তো পরজীবীগুলো আরবিসিকে ডিরেক্ট ব্লাস্ট করে বের হয়ে আসতেছে, তার উপরে পরজীবী কিছু কেমিক্যাল তৈরি করছে, আমাদের আরবিসি বা প্লীহা নিজেই কিছু কেমিক্যাল তৈরি করছে, যার কারণে সব দিক দিয়ে আরবিসি ব্লাস্ট হয়ে রক্তশূন্যতা দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? কারণ কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই আমাদের মাতৃকোষটা কি হয়? ডিরেক্ট দুটো অপত্য কোষে বিভাজিত হয়ে যায়। তাহলে পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করে দিতে হবে এখানে, ঠিক আছে? এখানে জ্ঞান হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই দুটি অপত্য কোষে বিভাজিত হয় তাকে বলা হয় অ্যামাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়া। অনুধাবনে তুমি সুন্দর মতন পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করে ছবি দিয়ে দিবা, ঠিক আছে? অল্প হাফ পেজের মধ্যে উত্তর হয়ে যাবে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের সলভ ক্লাস। আমরা আসলে এখন বুঝে ফেলার কথা যে এই দুইটা চ্যাপ্টারে কোন কোন অংশ থেকে আমাদের সিকিউ আসতে পারে এবং এমসিকিউ কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি করতে পারে। অ্যাকচুয়ালি এইচএসসি সময় কিন্তু এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে তুমি বুঝো কি না এই চ্যাপ্টারে কোন অংশটা আমার লাগবে, কোন অংশটা আমার লাগবে না, এবং সেম নলেজটা কিন্তু তোমার অ্যাডমিশনে গিয়েও কাজে লাগবে। একটা বইতে অনেক কিছু থাকে, অনেক ইনফরমেশন থাকে, সব কিছুই কিন্তু আমাদের লাগে না, আবার অনেক জিনিসই আমাদের লাগে। এই জন্য তোমাকে স্মার্ট হতে হবে, বুঝতে হবে যে আমি যদি ম্যালেরিয়ার সব কিছু পড়ে যাই তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া 2-1টা টপিক স্কিপ করলে আমি পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবো, কিন্তু আমি যদি পুরো ম্যালেরিয়াটাই বাদ দিয়ে চলে যাই তাহলে একটা বড় সিকিউ আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য এই চ্যাপ্টার থেকে ম্যালেরিয়ার ছবিগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা, ভাইরাস ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াগুলো ভালো করে পড়বা। কোষ বিভাজন খুবই সহজ চ্যাপ্টার, যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন মিস না হয়, এই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা। তোমরা পড়তে থাকো, ভালো করবা ইনশাল্লাহ। রমজান মাস চলতেছে, নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবা, পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করবো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।